হ্যালো, শুনতে পাচ্ছিস? প্রকাশ, প্রকাশ শুনতে পাচ্ছিস? কথাটা শোনা যাচ্ছে না। প্রকাশ, হ্যালো, শুনতে পাচ্ছিস? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোর কি 11 না 12 না রিপিটার? প্রকাশ, 11 না 12 না রিপিটার? শুনে যাচ্ছে এখান থেকে কথা। ওকে, ঠিক আছে ঠিক আছে। সো দেখ, আজ ফিজিক্যালের আচ্ছা ঠিক আছে, ফিজিক্যালের কি কি করেছিস মেনলি, মানে রিপিট করছিস যখন, কিছু তো করা হয়েছে, আরে বলবি? হ্যালো, কথাটা শোনা যাচ্ছে না স্যার। এক সেকেন্ড স্যার, স্যার হেডফোন হবে? হেডফোন হবে? হেডফোন নেই না? হেডফোন হলে ভালো হয়, শোনা যাচ্ছে না। ওর এন্ড থেকে প্রবলেম হচ্ছে। না না, হেডফোন হলে শোনা যায়, মানে না না, এটা ওর এন্ড থেকে প্রবলেম হচ্ছে। ওকে, আমি ওর কথাটা শুনতে না পারলে মেসেজে তো বলছি না, মেসেজ আর কতটা লিখবে? হেডফোন সিস্টেম নেই না? ওকে, ঠিক আছে। প্রকাশ, শুনতে পাচ্ছিস তো? ওকে, তা আমি তোর কথাটা শুনতে পাচ্ছি না, যদি কিছু প্রবলেম হয় জিজ্ঞেস করিস একবার। ওকে, ঠিক আছে, স্টার্ট করছি। পিরিয়ড টেবিল দিয়ে স্টার্ট করি না অন্য কোনো চ্যাপ্টারে বলছিস? যা বলবি। অর্গানিক দিয়ে স্টার্ট করবো না ফিজিক্যাল দিয়ে স্টার্ট করবো? অর্গানিক দিয়ে স্টার্ট করবো না ফিজিক্যাল দিয়ে স্টার্ট করবো? ওকে, ঠিক আছে। ফিজিক্যালে জাস্ট মেনলি ইনঅর্গানিকের মধ্যেই পড়ে, যে ইনঅর্গানিকে পিরিয়ড টেবিল না হলে ইউ নো দ্যাট মানে কোনো চ্যাপ্টারই প্রসিড করা যায় না, তাই না? সো এবার কি যেই মেন্স দিয়েছিলিস? এবার যেই মেন্স দিয়েছিলিস? ওকে, সো হোয়াট এভার, আমি পিরিয়ড টেবিল দিয়ে স্টার্ট করছি। যদি কিছু বুঝতে অসুবিধা হয় একবার জিজ্ঞেস করিস। ওকে, মেসেজে জিজ্ঞেস করিস, বলে দেবো। সো দেখ, মেনলি পিরিয়ড টেবিলটা আমরা যখন পিরিয়ড টেবিল বানানো হয়েছে বা পিরিয়ড টেবিল কেন তৈরি হয়েছে, ইউ নো দ্যাট যখন মেনলি আমাদের এতগুলো এলিমেন্টস আমরা নেচারে পাই, ঠিক আছে, বাট সেই নেচারে তো একটা অ্যারেঞ্জমেন্ট দরকার লাগবে, নাহলে আমরা বুঝতে পারবো না কোথায় কেউটা আছে বা তার প্রপার্টিস কি, তার ক্যারেক্টারিস্টিক্স কি, বা তার রিয়াকশন করে কি করে না, সেইগুলোকে আমাদের একটা অ্যারেঞ্জমেন্ট না থাকলে আমাদের মাথায় মনে রাখা সম্ভব না, ঠিক আছে। সো এই বেসিসে বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্নভাবে অ্যারেঞ্জমেন্ট করা স্টার্ট করেছে, ঠিক আছে। দেখ, কিছু বেসিক হিস্ট্রি আছে। বেসিক হিস্ট্রি মিনস যেমন ইউ নো দ্যাট 11 যেমন পড়েছিস ট্রায়াডস ল, অক্টেভস ল, ম্যান্ডেলিভস পিরিয়ডিক টেবিল, মোসলেস ওয়ার্ক, ঠিক আছে, সামথিং সামথিং পড়েছিস, বাট বেসিক হিস্ট্রি লেখানোর মতো কিছু নেই। তাও আমি যদি বলিস, আমি নোট ডাউন করিয়ে দিচ্ছি, ঠিক আছে। ফার্স্ট আমরা যেটা বলি ট্রায়াডস ল। ট্রায়াডস লটা কি জিনিস একটু বলতে পারবি? ট্রায়াডস লটা মেনলি যখন আমরা পিরিয়ড টেবিল তৈরি হয়েছে বা ট্রায়াডস ল যখন তৈরি হয়েছে তখন মেনলি আমরা 63 এলিমেন্টসের মতো পাই, তাই তো? শুনতে পাচ্ছিস না? ওকে, মেনলি আমরা তখন ট্রায়াডস লটা বলি যে ভাব যদি লিথিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম হয়, ঠিক আছে। এবার তাদেরকে যদি আমি আলাদা করে ডিফারেন্ট ভাবে তাদের যদি অ্যাটমিক মাস আমরা পাই,
ও ট্রায়াডস ল মেইনলি বলে যে সোডিয়ামের যে অ্যাটমিক মাসটা সেটা হবে শুড বি দ্য অ্যারিথমেটিক মিন অফ দ্য ফার্স্ট অ্যান্ড থার্ড এলিমেন্টস, তাই না? বা সোডিয়ামে তুই অ্যাটমিক মাস জানিস 23, ওকে 23 গ্রাম। সো এটার অ্যাটমিক মাসটা এই দুটোর অ্যাভারেজ হবে বা অ্যারিথমেটিক মিন হবে, মানে লিথিয়ামের অ্যাটমিক মাস অফ লিথিয়াম প্লাস অ্যাটমিক মাস অফ পটাশিয়াম ডিভাইডেড বাই 2, এটা যেটা হবে সেটাই সোডিয়ামের অ্যাটমিক মাস হবে, ঠিক আছে? সো এইগুলো মেনলি আমাদের করেছে, বাট এটা আমরা অ্যাকচুয়াল কোনো রেজাল্ট পাইনি। মেনলি আরো যেসব এলিমেন্টসগুলোর যদি আমরা ট্রায়াডস ল দেখতে যাই তখন দেখতে পাচ্ছি এটা মিলছে না, ঠিক আছে? সো এখানেই ট্রায়াডস লটা সলভ করে যায়। নেক্সট আসে কি অক্টেভস ল। তুই ইউ নো দ্যাট দ্য অক্টেভস ল কি, যে 8 এলিমেন্টস মানে আফটার 8 এলিমেন্টস আমাদের কোনো না কোনো ভাবে অ্যাটমিক ওয়েটটা ইকুয়াল হবে এবং কেমিক্যালস অ্যান্ড ফিজিক্যাল প্রপার্টি শুড বি ইকুয়াল, এরকম দেখতে পেয়েছে। বাট সেখানে গিয়েও তাদের একটা সমস্যা দেখা যায় যে এতগুলো এলিমেন্টস তৈরি হয়ে গেছে, ঠিক আছে? ফার্স্ট গ্রুপ 1 এলিমেন্টসগুলোর আমরা কিছু কিছু পাচ্ছি, বাট গ্রুপ 2 গ্রুপ 3 এইগুলোর আমরা কিছু মানে অ্যারেঞ্জমেন্ট করতে পারছি না। দ্যাটস ফর দ্য রিজন ওটা ওখানে স্টপ হয়ে যায়। নেক্সট আসলে হলো মেন্ডেলেভ পিরিয়ডিক টেবিল। ইউ নো দ্যাট মেন্ডেলেভের পিরিয়ডিক টেবিল করার আগে মেন্ডেলেভও বলেছে মেনলি অ্যাটমিক ওয়েট দিয়ে আমরা অ্যারেঞ্জমেন্ট করবো, ঠিক আছে? এবার অ্যাটমিক ওয়েট দিয়ে অ্যারেঞ্জমেন্ট করতে গেলে আমাদের প্রচুর রকম প্রবলেম আসে। সেম যেমন একটা প্রবলেম হলো হাইড্রোজেনকে আমরা পজিশন রাখতে পারি না, যেমন হাইড্রোজেনকে কখনো উই হ্যাভ টু প্লেস দ্য গ্রুপ 1 অর গ্রুপ 17 অর হ্যালোজেনস অ্যাটমের মধ্যে ফেলে দিই, ঠিক আছে? তখন হাইড্রোজেনের পজিশন রাখতে পারি। নেক্সট কি আমরা বিভিন্ন রকম আইসোটোপ পাই, যেমন হাইড্রোজেনের 3টে আইসোটোপ 1H1 1H2। হ্যাঁ, অন্য শুনতে পাচ্ছিস তো? ওকে, তোর মনে কিছু প্রবলেম আছে প্রকাশ, তোর সাউন্ড আসছে না, সো একটু যদি ঠিক করে নিস তাহলে আমি বুঝতে পারবো যে তোর প্রবলেম হচ্ছে কিনা। অন্য ভিডিওটা অন করলে অন করতে পারিস। ওকে, তোর কি রিপিটার না 12? না স্যার, রিপিটার। ওকে, যেই মেন্স অর নিট? WBJEE স্যার। ওকে, সো এই বছর কি দিয়েছিলিস এই ইয়ার? না স্যার, এই ইয়ারে দিই, নেক্সট ইয়ার দেব। ওকে, হোয়াটএভার। সো ইউ নো দ্যাট দেখ এখানে টু ক্র্যাক দিস JEE অর টু ক্র্যাক দিস নিট, ইউ নো দ্যাট ইউ শুড বি মোর প্যাটার্নেবল। ইয়েস, মানে তুই যদি বইটা পুরো পড়তে যাস, ভাব জাস্ট পুরো অন্য শুনতে পাচ্ছিস না প্রকাশ? আচ্ছা, শুনতে পাচ্ছি। ওকে, সো তুই যদি বইটা পুরো রিডিং পড়তে যাস দেখবি আমাদের কম্পিটিটিভে একটা প্যাটার্ন থাকে সব সময়। এখানে দুটো জিনিস ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট। একটা হলো প্যাটার্নকে ইউ হ্যাভ টু নো ফার্স্ট, অ্যান্ড দেন দ্য সিলেবাস এবং নাম্বার ডিস্ট্রিবিউশন, কোথা থেকে কত মার্কস আসে সেটা আমাদের ফার্স্ট খুব ভালো করে জানতে হয়। দেখ বোর্ডস একটা আলাদা ব্যাপার, JEE মেন্স নিট কম্পিটিটিভ এটা একটা ডিফারেন্ট প্যাটার্ন। কিন্তু বোর্ডসে তুই মোটামুটি তুই বই পুরো পড়ে গেলেও তুই 100 পেয়ে যাবি, নো ম্যাটার্স। বাট এখানে তোকে কি করতে হবে, তোকে ইউ হ্যাভ টু নো দ্য প্যাটার্ন ওয়েল, মানে কি প্যাটার্নে কোশ্চেন হয় এবং মানে প্র্যাকটিসটা বেশি করতে হবে। দেখ থিওরি কিন্তু খুব একটা যতটা পড়বো জাস্ট কনসেপ্ট ডেভেলপ করার জন্য থিওরি পড়বো, মানে তুই যদি বই পুরো পড়তে যাস তাহলে দেখবি ইউ কান্ট কমপ্লিট দ্য হোল সিলেবাস, তাই তো? মানে তুই জানিসই যে এতগুলো টপিকস আছে, এতগুলো সিলেবাস আছে। সো যদি আমরা পুরো হোল রিডিং করতে যাই তাহলে আমরা কোনোদিনই কমপ্লিট করতে পারবো না। সো আমাদের মেনলি ব্যাপার প্যাটার্নটাকে যদি আমরা জানি ভালো করে, দেখবি আমাদের করতে খুব ইজি হয়ে যাবে। সো আমার মেন বক্তব্য যে একটা প্রথমে এক একটা চ্যাপ্টার যখন টাচ করবি তখন তুই দেখে নিবি, আমার পাঠিয়ে দেবো যে নাম্বার ডিস্ট্রিবিউশন কত আছে, কোন চ্যাপ্টার থেকে কত মার্কস আমাদের আসে। ফার্স্ট এটা তোকে জানতে হবে। সেকেন্ড কি জানতে হবে, তোকে মাইন্ড ম্যাপটা ভালো করে জানতে হবে যে একটা চ্যাপ্টারের মধ্যে কি কি কন্টেন্ট আমাদের থাকে, কি কি কন্টেন্ট থেকে কোশ্চেন আসে, ঠিক আছে? সেটা আমরা প্রোভাইড করে দেবো। সো থার্ড নাম্বার তোকে কি জানতে হবে, থার্ড নাম্বার প্রত্যেকে একটা চ্যাপ্টার যখন স্টার্ট করবি, যেমন আমি একটা চ্যাপ্টার যখন স্টার্ট করছি, যেই পয়েন্টসগুলো আমরা নোটেড ডাউন করবো, ঠিক আছে? মানে যদি খাতাটা ভালো করে করিস বই পড়ার কোনো দরকার নেই, জাস্ট খাতাটাকে করবি, খাতাটাকে করে জাস্ট আমরা মোর দ্য প্রবলেম প্র্যাকটিস করবো। যত বেশি প্রবলেম প্র্যাকটিস করবি তত তোদের গ্রিপিংটা বাড়বে, ঠিক আছে? গ্রিপিং মানে কি, যখন তোকে আফটার 8 or 9 মান্থস তোকে যদি হোল সিলেবাস কেউ জিজ্ঞেস করে তাহলে তুই একদম টানা পরপর বলে গেলি। এই মাইন্ড ম্যাপটা যতক্ষণ না তৈরি হবে না, মানে কোনো একটা চ্যাপ্টারের প্রতি গ্রিপিংটা বাড়বে না। আর নেক্সট কি, তোকে টাইম ম্যানেজমেন্টটা খুব ভালো জানতে হবে। টাইম ম্যানেজমেন্ট মিনস বা তুই বোর্ড শেষ করি 3 আওয়ার্সে, এখানে কত টাইমের মধ্যে তোকে ফিজিক্স
কেমিস্ট্রি, ম্যাথসকে কমপ্লিট করতে হচ্ছে, ঠিক আছে। সো এখানে কিন্তু মানে প্রত্যেকটা কোশ্চেনের জন্য তো মিনিমাম 1 মিনিট অর 1.5 মিনিটস করে টাইম পাবি। সো জাস্ট কোশ্চেন দেখে তোকে মেলাতে হবে, সেটা করার জন্য তোকে সেই পরিমাণ প্র্যাকটিস করতে হবে যেটা আমাদের ভাব তুই বোর্ডসে কি করেছিস, যে লিখে 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 মানে থিওরি বেসিস লিখে গেছিস, তাই তো, মানে জাস্ট বই রিডিং পড়লি, রিডিং পড়ে থিওরি লিখে গেলি। বাট এখানে কিন্তু সেটা না, জাস্ট তুই যেটুকুনি, আচ্ছা প্রকাশের নিট, তাই তো, ওকে ওকে হোয়াট এভার। সো এখানে কিন্তু তোকে নিট হোক, যে তুই এবার জানিস টোটাল 7 তোদের প্যাটার্ন মোটামুটি তোরা জানিস যে কত মার্কসের এক্সাম হয়, যেই মেন তোরা ওয়েস্ট বেঙ্গল যেই বা যেই মিন যাই আছে তোরাও ভালো করে জানিস প্যাটার্ন কত। কিন্তু আমাদের ফার্স্ট জানতে হবে যে আমাদের এতগুলো সিলেবাস, সো সিলেবাসটা কমপ্লিট করতে গেলে আমাদের প্যাটার্নটা কি এবং নাম্বার ডিস্ট্রিবিউশন কি, কোন চ্যাপ্টার থেকে কত মার্কস আসে, এবং সেকেন্ড কি, তাহলে তোদের ফার্স্ট কি করতে হবে, ফার্স্ট একটা যখন চ্যাপ্টার শুরু করবি তখন চ্যাপ্টারটার আমাদের প্রথম মাইন্ড ম্যাপটা দেখে নিতে হবে যে চ্যাপ্টারটার মধ্যে আমাদের কি কি আছে, আমাদের কি কি কভার করতে হবে চ্যাপ্টারটাকে। সেকেন্ড নম্বর পয়েন্ট কি, আমরা জাস্ট থিওরি গুলো পড়বো, পড়ে কনসেপ্টটাকে ডেভেলপ করবো, জাস্ট মুখস্থর দিকে যাবো না, যদি মুখস্থ করতে যাস ভুলে যাবি শিওর। কেন, যখন তুই এক্সাম হলে যাবি তোকে 3টে সাবজেক্টকে নিয়ে এক্সাম হলে যেতে হচ্ছে, তাহলে লটস অফ টপিকস আর দেয়ার, লটস অফ সিলেবাস আর দেয়ার। তুই যদি সব হোল রিডিং পড়তে যাস তাহলে অবভিয়াসলি ইউ হ্যাভ টু ফরগেট দ্য অল অফ দ্য থিংস। সো দ্যাটস ফর দ্য রিজন আমার মেন বক্তব্য হলো জাস্ট একটা চ্যাপ্টারকে দেখবি, দেখে মাইন্ড ম্যাপ বানাবি, তারপরে আমরা পাস্ট ইয়ার প্রবলেম করব, দেন আমরা নিউ প্রবলেম সলভ করব। এবার যত বেশি প্রবলেম সলভ করব তত দেখবি আমাদের হাতে গ্রিপিংটা বাড়বে। সো গ্রিপিংটাই এখানে মেন, এবং টাইম ম্যানেজমেন্ট তুই যত তাড়াতাড়ি করতে পারবি তত তোর মানে তুই ভাব একটা নাম্বার ছেড়ে আসা মানেও, একটা কোশ্চেন ছেড়ে আসা মানে তুই ভাববি ইউ উইল বি ব্যাক প্রায় 1 লাখ স্কোর চলে গেছে, মানে প্রায় 1 লাখ র্যাঙ্কের পেছনে তুই দাঁড়িয়ে আছিস, ঠিক আছে। সো এখানে কিন্তু 1 মার্ক 1.0.5 মার্কস বিশাল ইম্পর্টেন্ট। সো আমার মেনলি বক্তব্য যাক এইগুলো, যেটা ফার্স্ট যেটা তোরা জানিসই যখন পিরিয়ড টেবিল পড়েছিস, যে পিরিয়ড টেবিল যখন আমরা পড়েছি তখন কিছু কিছু মেনলি হিস্ট্রি যেটা ট্রায়াডস ল, অক্টেভস ল, জানিস অন্য অক্টেভস লটা কি জিনিস, অন্য অক্টেভস লটা আর বলতে পারবি? আচ্ছা যাই হোক, মেনলি ট্রায়াডস ল, দেখ এটা আমাদের খুব একটা জানা দরকার। ট্রায়াডস লটা আমি একবার বলে দিচ্ছি, আমি একটু আগেই স্টার্ট করেছিলাম যে কোনো সেকেন্ড এলিমেন্টের, ঠিক আছে, যদি আমরা ইফ ইউ মুভ ফ্রম আপ টু ডাউন, যদি আমরা একটা গ্রুপের আপ টু ডাউনে মুভ করি তাহলে সেকেন্ড এলিমেন্টের যেই অ্যাটমিক ওয়েট হয় সেটা শুড বি ইকুয়াল টু দ্য ফার্স্ট অ্যান্ড থার্ড এলিমেন্টের এরিথমেটিক মিন, এটা তো। তাহলে সেকেন্ড ভাব লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, সোডিয়ামের যদি অ্যাটমিক ওয়েট 23 হয় এটা অবভিয়াসলি উইল বি ইকুয়াল টু দ্য লিথিয়াম অ্যান্ড পটাশিয়ামের অ্যাটমিক ওয়েটের মিন বা এরিথমেটিক মিন, মানে বা অর অ্যাভারেজ, তাই তো। তাহলে এটাকে আমরা ট্রায়াডস ল বলি, বাট এখানে আমরা প্রচুর প্রবলেম ক্রিয়েট হয়, সেই জন্য এটাকে আমরা স্টপ করে দিই, এই লটা আর কোনো ভ্যালিড নয়। নেক্সট হলো নিউল্যান্ডস অক্টেভ ল, ইউ নো দ্যাট। অক্টেভস লটা কি জিনিস, ও কি বলেছে, নিউল্যান্ডস বলেছে, সায়েন্টিস্টও বলেছে মেনলি যে আফটার 8 এলিমেন্টস, মানে 1 2 3 4, ইফ ইউ মুভ ফ্রম আপ টু ডাউন, ওকে, আফটার 8 এলিমেন্টস the chemical properties or physical property should be equal to the first elements, ঠিক আছে, মানে আফটার 8 এলিমেন্টস করে আমাদের কোনো না কোনো ভাবে কিছু ইকুয়ালিটি পাবো, অ্যাটমিক ওয়েট দিয়ে তখন ভেবেছে, ঠিক আছে। নেক্সট থার্ড আমাদের দেখতে পাচ্ছি অ্যাটমিক ওয়েট দিয়ে ভাবতে গিয়ে আমাদের অনেক রকম প্রবলেম ক্রিয়েট হচ্ছে। অ্যাজ ফর এক্সাম্পল যেমন তুই ভাব হাইড্রোজেনের পজিশনটাকে প্লেস করতে পারছিস না, কখনো ভাবছে হাইড্রোজেন পজিশনটা যদি আমরা গ্রুপ 1 এ প্লেস করি তাহলে একটা প্রপার্টিস গুলো আমাদের মিলছে গ্রুপ 1 এর সাথে, কখনো আমরা ভাবছি যদি গ্রুপ 17 এ আমরা প্লেস করি তাহলে তাদের প্রপার্টিস গুলো মিলছে, তাহলে কোন পজিশনে হাইড্রোজেনটাকে রাখবো আমরা উই কান্ট ডিটারমাইন দ্যাট, দ্যাটস ফর দ্য রিজন স্টপ হয়ে গেল। নেক্সট কি আরেকটা ব্যাপার কি ডিফেক্ট এসছে, যে আমরা তো অনেক আইসোটোপ পাই হাইড্রোজেনের, জানিস ইউ নো দ্যাট 3 আইসোটোপস আর দেয়ার, আইসোটোপস মিন্স 1H1 1H2 আর 1H3। 1H1টাকে আমরা কি বলি, 1H1টাকে কি বলি প্রকাশ, বলতে পারবি? হাইড্রোজেনিয়াম, ডয়টেরিয়াম, টাইটেরিয়াম, তাই তো রে প্রকাশ? অর্ণব শুনতে পাচ্ছিস না? ওকে, সে আমরা যে 3টে আইসোটোপ দেখি, 1H1 হাইড্রোজেন, 1H2 প্রোটিয়াম ডাইটেরিয়াম, 1H3 টাইটেরিয়াম। মেইনলি আইসোটোপ মানে কি, আমাদের যখন অ্যাটমিক স্ট্রাকচার পড়বো তখন আমরা আইসোটোপ মানে কি দেখবো, যে মাস নাম্বারটা ডিফারেন্ট, অনলি মাত্র অ্যাটমিক নাম্বারটা শুড বি ইকুয়াল, তাই না? যেমন 17 ক্লোরিন 35, 17 ক্লোরিন 37, এই দুটো একটা আইসোটোপ, কারণ 35 মিন্স ওপরে যেটা আমরা লিখি সেটাকে আমরা মাস নাম্বার বলি। মাস নাম্বার মানে তোরা জানিস প্রোটন নাম্বার প্লাস নিউট্রন নাম্বার, যখন অ্যাটমিক স্ট্রাকচার করাবো তখন তো আবার করাবোই, ঠিক আছে। সেরকম কিন্তু আইসোটোপ মানে প্রোটন নাম্বারটা বা অ্যাটমিক নাম্বারটা ইকুয়াল, মাস নাম্বারটা ডিফারেন্ট। আইসো বার মানে মাস নাম্বারটা ইকুয়াল, আইসো মিন্স
ইকুয়াল, বার মানে মাস, ঠিক আছে, আইসো বার মানে মাস নাম্বারটা ইকুয়াল, আইসো টোন মানে নিউট্রন নাম্বার ইকুয়াল, আইসো ইলেকট্রনিক্স মানে ইলেকট্রন নাম্বার ইকুয়াল। ওকে, সো মেনলি আমরা আইসোটোপকে পজিশন দিতে পারিনি। থার্ড নাম্বার কি, থার্ড নাম্বার একটা বড় ডিফেক্ট পেয়েছে ওরা, যে আমরা কিছু কিছু এলিমেন্টসকে ঠিকঠাক যাচ্ছে, মানে 1 থেকে তো 63 এলিমেন্টস প্রথমে আমাদের আবিষ্কার হয়েছিল, বুঝতে পারলি তো। সো 1 থেকে 63 এলিমেন্টস আবিষ্কার করে অ্যাটমিক ওয়েট দিয়ে আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি পিরিয়ডিক টেবিলটাকে। তখন দেখতে পাচ্ছি কিছু কিছু হচ্ছে, মানে ফিজিক্যাল আর কেমিক্যাল প্রপার্টিস সেম সিমিলারিটি হচ্ছে, বাট কিছু কিছু ডিফেক্টও দেখা, যেমন পজিশন অফ দ্য হাইড্রোজেন, আইসোটোপস, ডিফারেন্ট এলিমেন্টসের আমরা ডিফারেন্ট জায়গায় প্লেস করতে পারছি না, ঠিক আছে। এইসব ডিফেক্টের জন্য মেনলি মোসলে বলে একটা সায়েন্টিস্ট যে একটা এক্সপেরিমেন্ট করলো, যেটাকে আমরা মোসলে এক্স-রে বলি। মোসলে এক্সরেটা কি বলি, মোসলে এক্সরে একটা এক্সপেরিমেন্ট করেছে, বা ইউ নো দ্যাট নিউ মানে কি ফ্রিকোয়েন্সি, তাই তো রে, নিউটাকে আমরা ফ্রিকোয়েন্সি দিয়ে ডিনোট করি। ও একটা এক্সপেরিমেন্ট করে দেখতে পেয়েছে যে ফ্রিকোয়েন্সিটা সবসময় আমাদের এ জেড মাইনাস বি, মানে অবভিয়াসলি ফ্রিকোয়েন্সিটা আমাদের সবসময় অ্যাটমিক নাম্বারের উপর ইকুয়াল হয়, ঠিক আছে। সো দেখতে পাচ্ছি তাহলে অ্যাটমিক নাম্বারের উপর যদি অ্যাটমিক ওয়েট দিয়ে তো আমরা ডিটারমাইন করতে পারছি না অ্যারেঞ্জমেন্টটা। সো তাহলে আমরা অ্যাটমিক, তাহলে যে কোনো ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস অফ এনি এলিমেন্টস শুড বি অ্যারেঞ্জড ইন দ্য অ্যাটমিক নাম্বার। দেন তারপর থেকে আমরা ভেবেছি যে অ্যাটমিক নাম্বার দিয়ে পিরিয়ডিক টেবিলটা বানাবো। সো মডার্ন পিরিয়ডিক টেবিল যেটা ম্যান্ডেলেভ তৈরি করেছে এই মোসলের ওয়ার্কের উপর ডিপেন্ড করেই। ইউ নো দ্যাট কতগুলো এলিমেন্টস আছে মডার্ন পিরিয়ডিক টেবিলে, টোটাল 118 এলিমেন্টস, তাই তো, টোটাল 118 এলিমেন্টস আছে। কটা গ্রুপ আছে, টোটাল আছে 18টা গ্রুপ, গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 4, গ্রুপ 5, টোটাল 1 to 18 হলো গ্রুপ। কটা পিরিয়ড, হাউ মেনি পিরিয়ডস আর দেয়ার ইন দ্য পিরিয়ড টেবিল, 1 to 7 পিরিয়ডস আর দেয়ার ইন দ্য পিরিয়ড টেবিল। সো মেনলি পিরিয়ড টেবিলটা কি হয়েছে তোরা জানিস, সো নোটেড ডাউন করতে পারিস, বা এটা হিসেবেও পেয়ে যাবি, আমি পাঠিয়েও দেবো। ফার্স্ট গ্রুপ 1, গ্রুপ 2, তাই তো, আর এখান থেকে এটাকে আমরা এস ব্লক বলি, এস ব্লকস এলিমেন্টস বলি। কি এস ব্লক কি পি ব্লক এটা আমরা অ্যাটমিক স্ট্রাকচারে পড়বো। ওকে, এটা এস ব্লকস এলিমেন্ট বলি, এটাকে আমরা পি ব্লকস এলিমেন্ট বলি। পি ব্লকস এলিমেন্ট কোথা থেকে স্টার্ট হচ্ছে, গ্রুপ 13, 14, 15, 16, 17, 18। ওকে, আর পিরিয়ড কটা থাকে, টোটাল 7 পিরিয়ডস আর দেয়ার ইন দ্য পিরিয়ড টেবিল। 7 পিরিয়ডস মানে গ্রুপ 1, না সরি, পিরিয়ড 1, 2, 3, 4, 5, 6, 7। ওকে, গ্রুপ 1 এ কারা কারা আছে, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। গ্রুপ 2 তে কি আছে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। গ্রুপ 13 এ কি আছে, প্রকাশ, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। গ্রুপ 14 এ কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, lead। গ্রুপ 15 এ নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। গ্রুপ 16 এ অক্সিজেন, সালফার, সেলেরিয়াম, টেলেরিয়াম, পোলেরিয়াম। গ্রুপ 17 এ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টানিন। আর গ্রুপ 18 এ কি আছে, নোবেল গ্যাসেস এলিমেন্টস আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন। ওকে, সো গ্রুপ 1 এলিমেন্টস, গ্রুপ 1 মানে কি বোঝায়, গ্রুপ 1 মানে বোঝায় ইট হ্যাজ দ্য ভ্যালেন্স শেল অফ দ্য 1 ইলেকট্রনস। ওকে, ভ্যালেন্স মানে কি বোঝায়, আউটার মোস্ট শেল অফ দ্য ইলেকট্রনসটাকে আমরা ভ্যালেন্স শেল বলি। সে কেন আউটার মোস্ট শেল অফ দ্য ইলেকট্রনসে ভ্যালেন্স শেল বলি, দেখ কোনো রিঅ্যাকশনে তুই ভাব, তুই যদি দরজার বাইরে থাকিস তোর বেরোনটা ইজি হবে না দরজা থেকে একটু ভেতরে থাকলে তোর বেরোনটা ইজি হবে, অন্য বাইরে থাকবে, তাহলে অবভিয়াসলি, তাহলে যেহেতু কোনো আউটার মোস্ট শেল অফ দ্য ইলেকট্রনসটা, আউটার মোস্ট শেল অফ দ্য ইলেকট্রনসে তোরা ভয়েস অন করে রাখতে পারিস, নো ইস্যুস, ঠিক আছে। সো চাপ হবে না, আমি কোশ্চেন করলে তাহলে একটু বলতে পারবি। প্রকাশ, তোর কথাটা শোনা যাচ্ছে না, একটু যদি ইন্টারাকশনস করিস তাহলে ইট উইল বি গুড। ওকে,
তাহলে গ্রুপ 1 এলিমেন্টস মানে কি বোঝায়? গ্রুপ 1 এলিমেন্টস মানে ইট হ্যাজ দ্য ভ্যালেন্স শেল অফ দ্য 1 ইলেকট্রনস, মানে আউটারমোস্ট শেলে একটা ইলেকট্রনস আছে। গ্রুপ 2 মানে আমরা কি বলি? আউটারমোস্ট শেলে দুটো ইলেকট্রন আছে। গ্রুপ 13 মানে আউটারমোস্ট শেলে 3 ইলেকট্রনস আর দেয়ার। গ্রুপ 14 মিন্স আউটারমোস্ট শেলে 4, গ্রুপ 15 মিন্স আউটারমোস্ট 5 6 7 এরকম ডট ডট ডট। ওকে, এই যে আমরা গ্রুপ 1 টাকে আমরা কি কি বলি? একটা নাম আছে যেটা আমরা অ্যালকালি মেটাল বলি, ইউ নো দ্যাট, তাই না? গ্রুপ 1 এলিমেন্টস গুলোকে আমরা অ্যালকালি মেটাল বলি। আর গ্রুপ 2 এলিমেন্টস গুলোকে আমরা কি বলি? অ্যালকালি আর্থ মেটাল বলি। গ্রুপ 15 গ্রুপ 16 টাকে আমরা কি বলি? চ্যালকোজেন্স এলিমেন্টস বলি। গ্রুপ 17 টাকে আমরা হ্যালোজেন বলি। গ্রুপ 18 টাকে আমরা নোবেল গ্যাসেস এলিমেন্টস বলি। এবার এই যে এস ব্লকটা আঁকলাম, ঠিক আছে? এস ব্লকে গ্রুপ 1 এটার আউটারমোস্ট শেলের যে অরবিটে কটা ইলেকট্রন থাকে? একটা ইলেকট্রন থাকে। সেটাকে আমরা কিভাবে লিখি? এস ব্লকটাকে মেইনলি আমরা এনএস 1 থেকে 2, এটার মানে কি বোঝায়? আউটারমোস্ট শেলটা এনএস হয়। ওকে, এন মানে কি বোঝায়? পিরিয়ড নাম্বার। ওকে, তাহলে গ্রুপ 1 এর এলিমেন্টে ভাব, তাহলে লিথিয়ামের আউটারমোস্ট শেলে কটা ইলেকট্রন থাকবে? 2s1। ওকে, তাহলে সোডিয়ামের আউটারমোস্ট শেলে কটা ইলেকট্রন থাকবে? 3s1, তাই তো? অন্য আর পটাশিয়ামের আউটারমোস্ট শেলে বল বল, পটাশিয়ামের আউটারমোস্ট শেলে 4s1। হ্যাঁ, 4s1, রুবিডিয়াম 5s1 6s1 7s1। সেরকমই গ্রুপ 2 মানে কি? এটা কি? এটা লাস্টে আউটারমোস্ট শেলে দুটো ইলেকট্রন থাকবে। তাহলে এন মানে কি বোঝায়? পিরিয়ড নাম্বার। তাহলে এর লিথিয়াম বেরিলিয়াম, তাহলে এটা আউটারমোস্ট শেলে কত থাকবে? 2s2, এটা 3s2 4s2 5s2 6s2। বুঝতে পেরেছিস তো? সেরকমই পি ব্লকস এলিমেন্টের আউটারমোস্ট শেলটাকে আমরা বলি ns2 np 1 থেকে 6। ওকে, এটা মানে কি? ভাব বোরনে কি আউটারমোস্ট শেলে 3টে ইলেকট্রন আছে। এটা মানে কি বোঝায়? তাহলে বোরনটা কত নম্বর পিরিয়ডে আছে? 2 নম্বর পিরিয়ডে। তাহলে এটা আমরা কি বলতে পারি? 2s2 2p1। তাহলে বোরনের আউটারমোস্ট শেলে কটা ইলেকট্রন, মানে আউটার ভ্যালেন্স শেলটা কি? 2s2 2p1। বোরনে অ্যালুমিনিয়ামের কি? 3s2 3p1। গ্যালিয়াম 4s2 4p1, ইন্ডিয়াম 5s2 5p1, থ্যালিয়াম 6s2 6p1। সেরকমই গ্রুপ 14 মানে, তাহলে গ্রুপ 14 মিন্স 2s2 2p2, তাই তো? মানে যেহেতু আউটারমোস্ট শেলে 4টি ইলেকট্রন আছে। সেরকমই 3 মানে কি? 3s2 3p2 4s2 4p2 ডট ডট ডট। গ্রুপ 15 মানে ns2 np3। তাহলে নাইট্রোজেনের আউটারমোস্ট শেলে কি থাকবে? 2s2 2p3, ফসফরাস 3s2 3p3 4s2 4p3 এরকম। সেরকমই 16 মিন্স ns2 np4, তাই তো? তাহলে ns2 np4 মানে 2s2 2p4, সালফার 3s2 3p4 এরকম পরপর যাবে। গ্রুপ 17 সেরকম ns2 np5, তাই তো? 5 প্লাস 2 7। সেরকমই লাস্টে ns2 np6 মানে যেটা আমরা নোবেল গ্যাসেস এলিমেন্ট বলি, হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জ্যানন রেডন। ওকে, এরকম বুঝতে পেরেছিস না? পারিস নি? ঠিক আছে? অন্য হ্যাঁ হ্যাঁ শুনতে পেলাম না, বল একটু। প্রকাশ ক্লিয়ার তো? হ্যাঁ, দেখ আমাদের কিন্তু মুখস্থ করার দরকার নেই। আমি বারবার বলছি, যদি বই পুরো টানা পড়তে যাস, মুখস্থর দিকে যেতে যাস, তাহলে কিন্তু আমাদের কম্পিটিটিভ হবে না। বোর্ডস অবধি ঠিক আছে, ঠিক আছে? ফর কম্পিটিটিভ তোকে ইউ হ্যাভ টু ফোকাস অন মোর দ্য কনসেপ্ট, ঠিক আছে? জাস্ট আমরা কনসেপ্টটাকে মুভ করে আমরা জাস্ট প্র্যাকটিস সেটে চলে যাবো। যত বেশি প্র্যাকটিস করবো তত আমাদের কনসেপ্টটা ডেভেলপ হবে, ঠিক আছে? মানে এখানে তুই পাতার পর পাতা শুধু পড়ে যাবি। হ্যাঁ, যারা তো নিটে যারা দিচ্ছিস বায়োলজি অবভিয়াসলি এনসিইআরটি পড়তে হবে, ঠিক আছে? এনসিইআরটি ছাড়া কোনো উপায় নেই। বাট ফিজিক্স কেমিস্ট্রি কিন্তু এনসিইআরটি দিয়ে হবে না। আমি আবারও বলছি, জাস্ট খাতাটা ভালো করে পড়বি, খাতাটা ভালো করে পড়ে জাস্ট আমরা প্রবলেম দিয়ে মুভ করবো। ওকে, তোকে শুনতে পাচ্ছিস তো? ওকে, এটা লেখার কি দরকার আছে? লেখার দরকার নেই, মানে মেনলি পারবি সব জায়গায়, ঠিক আছে? সো মেনলি আমরা এই পিরিয়ড টেবিল এটা জেনেছি, যেটা আমরা অ্যাটমিক নাম্বার দিয়ে আমরা পিরিয়ড টেবিলটা বানিয়েছি। অন্য লিখছিস নাকি? পরের গুলো লিখিস। হ্যাঁ, এটা লেখার দরকার নেই। বুঝে গেছিস তো? বুঝতে পেরেছিস তো? ওকে ওকে, ঠিক আছে। আমি ইরেজ করছি। হ্যাঁ প্রকাশ,
সো নেক্সট আমরা যেটা আসছি সেটা হলো বিভিন্ন রকম রেডিয়াস। ঠিক আছে, দেখ আমরা ইউ নো দ্যাট ভাব জানিস অ্যাটমিক রেডিয়াস মানে কি? অন্য একটু বলতে পারবি অ্যাটমিক রেডিয়াস মানে? কিসে অন্য? স্যার মৌলের কক্ষপথের ব্যাসার্ধটা কি? হ্যাঁ হ্যাঁ মৌলের কক্ষপথের ব্যাসার্ধটা কি? হ্যাঁ না ওরকম ভাবে না, মেইনলি অ্যাটমিক রেডিয়াস মানে বোঝায় নিউক্লিয়াস থেকে আউটারমোস্ট শেলে যে পরিমাণ ডিসটেন্স সেটাকে আমরা অ্যাটমিক রেডিয়াস বলি, তাই তো? সেই এবার অ্যাটমিক রেডিয়াস যে আমরা 10 অবধি কি পড়েছিস যে লেফট টু রাইটে গেলে অ্যাটমিক রেডিয়াস কমে, আপ টু ডাউনে গেলে অ্যাটমিক রেডিয়াস বাড়ে। কেন কমে কেন বাড়ে? এবার দেখ আমাদের রেডিয়াস 3 রকমের হয়। ঠিক আছে, একটা আমরা বলি কোভ্যালেন্ট রেডিয়াস, একটা আমরা বলি ভ্যান ডার ওয়ালস রেডিয়াস, একটা মেটালিক রেডিয়াস। ওকে, ভ্যান ডার ওয়ালস রেডিয়াস কাদের মধ্যে হয়? যে মেইনলি নোবেল গ্যাসেস এলিমেন্টস যারা রিঅ্যাকশনে পার্টিসিপেট করে না। ঠিক আছে, তো রেডিয়াস মানে কি জানি? ভাব দুটো অ্যাটম আছে, দুটো গ্যাসেস অ্যাটম আছে। ওকে, দুটো গ্যাসেস অ্যাটম তার নিউক্লিয়াস থেকে এই নিউক্লিয়াস অবধি যে পরিমাণ ডিসটেন্স সেটাকে আমরা ডিসটেন্স বিটুইন দ্য টু নিউক্লিয়াস বলি। তাহলে ভ্যান ডার ওয়ালস রেডিয়াস এটা কি হবে? আর ভ্যান ডার ওয়ালস রেডিয়াস এই দুটো ডিসটেন্সটাকে আমি যদি ডি ধরে নিই, ঠিক আছে, এটা একটা এ মলিকিউলস এটা বি মলিকিউলস, এই দুটো ডিসটেন্সটাকে আমি যদি এ আর বি ধরে নিই, মানে এ থেকে এ পয়েন্ট থেকে বি পয়েন্ট অবধি ডিসটেন্সটাকে আমি ডি ধরে নিলাম, তাহলে ভ্যান ডার ওয়ালস রেডিয়াসটা কি হবে? ডিএবি বাই 2 আর ডিসটেন্স বাই 2। ওকে, তাহলে ভ্যান ডার ওয়ালস রেডিয়াসে কিন্তু একমাত্র সবচেয়ে গ্রেটার রেডিয়াস হয়, ইউ নো দ্যাট। মানে ভ্যান ডার ওয়ালস রেডিয়াসটা কিন্তু আমাদের সবচেয়ে গ্রেটার রেডিয়াস হয়। কোভ্যালেন্ট রেডিয়াস আর মেটালিক রেডিয়াসের মধ্যে ডিফারেন্স কি? কোভ্যালেন্ট রেডিয়াস মানে বোঝা জাস্ট এরকম থাকে, আর মেটালিক রেডিয়াস এবার তুই বল দেখি এই যে অন্য কার রেডিয়াসটা বেশি? সবার তো বেশি ভ্যান ডার ওয়ালস রেডিয়াস, তারপর কার মেটালিক রেডিয়াস এন্ড লাস্ট কোভ্যালেন্ট রেডিয়াস, তাই তো? এই দুটোর মধ্যে যে পরিমাণ ডিসটেন্স একই। দিছে প্রকাশ বুঝতে পারছিস না? অন্য? হ্যাঁ স্যার। ওকে, সো আমাদের এখান থেকে সেরকম কোশ্চেন আসে না। ঠিক আছে, নেক্সট আমাদের কোশ্চেন মেইনলি পিরিয়ড টেবিল থেকে টোটাল একটা কোশ্চেন আসে, সেটা যেই মেইনসে হোক, যেই মেইনসে মাঝে মাঝে আসে বা ডাব্লিউ যদি আসলেও আসতে পারে, বাট নিটের টোটাল একটা কোশ্চেন আসবে। ঠিক আছে, মানে পুরো পিরিয়ড টেবিল তুই পড়াশোনা করলে তুই একটা কোশ্চেন ইউ উইল গেট, মানে 4 মার্কস। ঠিক আছে, সো এই সব জায়গা থেকে আমাদের কোশ্চেন খুব একটা আসে না, কোন আসলে স্টেটমেন্টাল কোশ্চেন আসে। ঠিক আছে, আমরা তো কোশ্চেন প্র্যাকটিস সেট দেবই, নেক্সট তোকে ইয়ারটা পুরোটা সলভ করতে হবে, সেটা যেই মেইনসের কথা বলছি, প্রকাশের কথা বলছি, নিটের ইয়ার 34 ইয়ার্স ফার্স্ট সলভ করবি। প্রথমে একটা চ্যাপ্টারটাকে আগে পড়লি, ঠিক আছে, যেই যে টপিকস গুলো আমি কভার করছি তোরা যদি খাতায় লিখিস, খাতায় লিখতে পারিস, আমার যেটুকু লেখার দরকার আমি লিখিয়ে দেবো, বই খুব একটা কিছু পড়তে লাগবে না। ঠিক আছে, বাট তাও যদি মনে হয় যে যে টপিকস গুলো আমরা পড়াশোনা করছি সেই যে টপিকস গুলো বইটা একটু পড়ে নে। ঠিক আছে, আর বেশি কিন্তু রিডিং টিডিং পড়তে লাগবে না, ওটা পড়ে আমরা কি বই ফলো করিস? অন্য প্রকাশ আর প্রকাশ কি বই পড়িস? প্রকাশ কি বই পড়িস? আকাশের স্টাডি মেটেরিয়াল। ওকে, বাট এবার মেনলি অত কিছু দরকার লাগে না, বুঝলি তো? মানে নিটটা পেতে গেলে মেন দরকার লাগে হলো ডেডিকেশন ফার্স্ট, 2 নম্বর প্যাটার্ন। ইউ হ্যাভ টু নো ভেরি ওয়েল দ্য প্যাটার্ন। তুই আকাশে পড়িস না এমনি স্টাডি মেটেরিয়াল ইউজ করিস? স্টাডি মেটেরিয়াল করিস। ওকে ওকে, ঠিক আছে, ইটস ওকে। ঠিক আছে, অত দরকার লাগবে না, যদি আমরা তো পাঠিয়েই দেবো। ঠিক আছে, ওটা ভালো করে জাস্ট আমি যেই যে টপিকস গুলোকে কভার করছি, জাস্ট নোটেড ডাউন দিস টপিক এন্ড সেইখান থেকে পড়ে জাস্ট আমরা প্রবলেম প্র্যাকটিস করব। তোদের ফার্স্ট ক্রাইটেরিয়া হলো ফার্স্টে ইউ হ্যাভ টু সলভ দ্য ইয়ার্স, দেন আমরা নিউ প্রবলেম সলভ করব এবং পার প্রত্যেক উইকে একটা করে মক টেস্ট আমরা করব। তাহলে যদি এরকম ভাবে করতে করতে দেখবি তাহলে ইউ উইল ওভারকাম ইওর ফিয়ার। মেইনলি অ্যাকচুয়াল ব্যাপারটা কি, আমরা কনফিডেন্সটা লুজ করি, দেখবি কোশ্চেন মোটামুটি চেনা থাকে, ঠিক আছে, যে আমরা ওখানে গিয়ে সলভ করতে পারি না, কারণ বিকজ আমাদের কনফিডেন্সটা লুজ হয়ে যায়, যে এতগুলো কোশ্চেন দেখি আমরা ভাবি কি সব ভুলে গেছি, তাই তো?
অর্ণব এটাই হয় তো? হ্যাঁ স্যার। ওকে, সো পুরো বই পড়ার দরকার নেই, আমি বারবার বলছি ফিজিক্স কেমিস্ট্রি তুই যদি পাতার পর পাতা রিডিং করতে যাস তোর কিন্তু হবে না, শিওর। তো যেই যে টপিকস গুলো আমরা পড়াশোনা করব, পড়ে আমরা জাস্ট প্র্যাকটিস সলভ করব। তোকে আমি বলছি প্র্যাকটিস করতে, মেইনলি প্র্যাকটিস করতে মানে জাস্ট প্রবলেম প্র্যাকটিস কর। যত বেশি প্রবলেম প্র্যাকটিস করবি তোদের গ্রিপিংটা তত বাড়বে। মানে মানে জাস্ট টু সি দিস প্রবলেম, জাস্ট সলভ ইট। মানে এরকম যখন হবে জাস্ট রেট অফ দ্য স্পিডটা বাড়াতে হবে। মানে যত স্পিডটা বাড়াতে পারবি তত তুই তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবি, তত তোর র্যাঙ্কটা তাড়াতাড়ি যাবে। আমি আবার বলছি জাস্ট প্র্যাকটিসের উপর ফোকাস কর, ঠিক আছে? স্টাডি মেটেরিয়ালস মানে আমরা দিয়ে দেবো, যা যা প্রবলেম করতে হয় সেটাই কর, যথেষ্ট, মোর দেন এনাফ। এবং খাতাটাকে ভালো করে নোটেড ডাউন কর, এই খাতাটা বিশাল ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, নেক্সট দেখ অ্যাটমিক রেডিয়াস। অ্যাটমিক রেডিয়াস মানে আউটার নিউক্লিয়াস থেকে আউটার মোস্ট শেল অবধি যে ডিসটেন্স, সেটাকে আমরা অ্যাটমিক রেডিয়াস বলি। ওকে, সো আমরা 10 অবধি কি জেনে এসেছি যে লেফট থেকে রাইটে গেলে অ্যাটমিক রেডিয়াস কমে। হোয়াই ডিক্রিজেস? ইফ উই মুভ ফ্রম লেফট টু রাইট, তাহলে দেখতে পারবি একটা করে ইলেকট্রন জাস্ট বাড়ে। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, এরকম যদি তুই লেফট থেকে রাইটে মুভ করি, মানে অ্যাকর্ডিং টু দ্য পিরিয়ড, তুই যে পিরিয়ডে মুভ করিস তাহলে দেখতে পারবি একটা করে ইলেকট্রন বাড়ছে জাস্ট। যদি একটা করে ইলেকট্রন বাড়ে তাহলে অবভিয়াসলি একটা করে প্রোটনও বাড়বে, তাই না? এবার তুই বল, তোর বাড়িতে যদি একসাথে 10টা লোক বেড়াতে আসে আর আরেকদিন একজন বেড়াতে আসলো, তাহলে কোন দিন তোর বাড়িতে এক্সট্রা ঘর লাগবে? বুঝছে অর্ণব? অবভিয়াসলি। তাহলে জাস্ট একটা করে যেহেতু ইলেকট্রন বাড়ছে, তাহলে একটা করে ইলেকট্রন বাড়ার জন্য নিশ্চয়ই নিউ শেলস তো ইনক্লুডেড হবে না, তাই না? আগের শেলটাই মানে প্রিভিয়াস শেলটাই সেই ইলেকট্রনটা প্লেস করতে পারবে। তাহলে অ্যাকচুয়ালি আমাদের সাইজটা কিন্তু রিমেইনস কনস্ট্যান্ট, সাইজটা কিন্তু বাড়ছে না। সাইজ মানে কি? নিউক্লিয়াস থেকে আউটার মোস্ট শেল অবধি যে পরিমাণ ডিসটেন্স। ওকে, একটা করে ইলেকট্রন বাড়ছে, সাইজটা রিমেইন কনস্ট্যান্ট, এবং একটা করে প্রোটনও বাড়ছে। প্রোটন বাড়া মানে কি? অ্যাট্রাকশন পাওয়ার বাড়া। অ্যাট্রাকশন মানে নিউক্লিয়াস যে চার্জটাকে অ্যাট্রাক্ট করে রাখছে। অবভিয়াসলি তুই জানিস কোন একটা আনলাইক চার্জেস আমরা অ্যাট্রাক্ট করে, লাইক চার্জেস রিপিল করে। আনলাইক চার্জেস মানে কি? প্লাস মাইনাস, লাইক চার্জেস মানে প্লাস প্লাস আর মাইনাস মাইনাস। ওকে, তাহলে নিউক্লিয়াস অবভিয়াসলি ইলেকট্রনটাকে অ্যাট্রাক্ট করবে। তাহলে যদি ইট উইল অ্যাট্রাক্ট, তাহলে এটা স্কুইজও করতে পারবে। বাবা, আমি যদি তোকে বেশি অ্যাট্রাক্ট করি, তুই তো আমার কাছে চলে আসবি। তাহলে তুই যদি আমার কাছে চলে আসিস, তাহলে তোর আর আমার মধ্যে ডিসটেন্স কমবে। ইটস ন্যাচারাল। না বুঝতে পারলি না? ফোকাস, বুঝতে পেরেছিস অন্য? তাহলে আমরা দেখ কনসেপ্টের উপরে আমরা কিন্তু জোর দেবো, ঠিক আছে? বইয়ের পাতায় মুখস্থ করিস না, বারবার বলছি। সো লেফট থেকে রাইটে গেলে আমরা জেনারেলি জানি অ্যাটমিক রেডিয়াসটা কমে যায়, ঠিক আছে? বাট যেহেতু 11-12 পড়ছিস, অবভিয়াসলি সাম এক্সেপশনস আর देयर, ঠিক আছে? ছোট্ট করে একটা হেডিং কর অ্যাটমিক রেডিয়াস বলে, তাতেই লেখ। atomic radius বলে হেডিং কর। লেখ as we move from left to right, as we move from left to right, as we move from left to right, the atomic radius decreases generally. Okay, the reasonটা কি লেখার দরকার নেই, একটু বুঝে নে। জাস্ট একটা করে ইলেকট্রন বাড়ছে, একটা করে প্রোটন বাড়ছে, একটা করে ইলেকট্রন বাড়ছে, একটা করে প্রোটন বাড়ছে, মানে কি? অ্যাট্রাকশন পাওয়ার বাড়ছে। আর বিকজ দ্য সাইজটা রিমেইন কনস্ট্যান্ট, সাইজ অ্যাট্রাকশন পাওয়ার মানে বাড়ছে, মানে ইট উইল স্কুইজ করছে বেশি। যত বেশি স্কুইজ করবে তত রেডিয়াসটা তত বেশি কম হবে, তাই না? সো বাট আমাদের দেখতে পাই, যদি আমরা একটা গ্রাফ আঁকি, ঠিক আছে অন্য, যদি আমরা একটা গ্রাফ আঁকি, এদিকটাকে যদি আমরা অ্যাটমিক রেডিয়াস দিই, অ্যাটমিক রেডিয়াস যদি এ ওয়াইটাতে ওয়াই অ্যাক্সিসে আমরা অ্যাটমিক রেডিয়াস প্লেস করলাম, ওকে? এন্ড আমরা এক্স অ্যাক্সিসে তুই যদি ভাবিস এলিমেন্টস অ্যাক্রস দ্য পিরিয়ড, ওকে? যদি আমরা ওয়াই অ্যাক্সিসে অ্যাটমিক রেডিয়াসটাকে প্লেস করলাম আর এক্স অ্যাক্সিসে এলিমেন্টসটাকে প্লেস করলাম অ্যাক্রস দ্য পিরিয়ড, তাহলে দেখতে পাচ্ছি গ্রাফটা না এরকম দেখতে হয়। মানে কি? এখানে যদি ভাব লিথিয়াম থাকে, এদিকে বেরিলিয়াম, এদিকে বোরন, এদিকে কার্বন, এদিকটা নাইট্রোজেন, এদিকটা অক্সিজেন,
অক্সিজেন একটা ফ্লোরিন। ওকে, এটা কেন হয়, মেনলি গ্রাফটা কেন হয়? প্রকাশ দেখতে পাচ্ছিস এইটা কেন হয়? জাস্ট আমরা দেখ, যদি আমরা লিথিয়াম থেকে বেরিলিয়ামে যাচ্ছে, একটা করে ইলেকট্রন বাড়ছে, একটা করে অ্যাট্রাকশন পাওয়ার বাড়ছে, কমছে, বোরন অবধিও তাই, কার্বন অবধিও তাই, নাইট্রোজেন অবধিও তাই। বাট হঠাৎ করে দেখতে পাচ্ছি নাইট্রোজেন থেকে অক্সিজেনের গ্রাফটা বেড়ে গেল, মানে কি অ্যাটমিক রেডিয়াসটা বেড়ে গেল। হোয়াই? দেখ, নাইট্রোজেন আউটার মোস্ট শেলে কটা ইলেকট্রন থাকে ফোকাস? অন্য আউটার নাইট্রোজেন আউটার মোস্ট শেলে কটা ইলেকট্রন থাকে? আর নাইট্রোজেন কোন গ্রুপে থাকে? গ্রুপ 15 এলিমেন্টস, তাই না? গ্রুপ 15 এলিমেন্টস মিন্স ইট হ্যাজ দ্য ভ্যালেন্স শেল অফ দ্য 5 ইলেকট্রনস, তাই তো? অর্ণব, প্রকাশ, ইট হ্যাজ দ্য ভ্যালেন্স শেল অফ দ্য 5 ইলেকট্রনস। তাহলে ব্যালেন্স, তাহলে নাইট্রোজেনে আউটার মোস্ট শেলে 2s2 2p3 থাকে, তাই না? আমরা যদি অ্যাটমিক স্ট্রাকচার যখন করব, তখন আমরা এটা অ্যাটমিক স্ট্রাকচার আগে করানো দরকার ছিল, যদিও অ্যাটমিক স্ট্রাকচার যদি আমরা করতাম তখন দেখতে পারতাম এটাকে আমরা বক্স ডায়াগ্রাম বলি, তাই না? অরবিটাল ডায়াগ্রাম, তাই তো? এখানে 2p3 মানে কি, p এ তিনটে অরবিটাল থাকে, ইউ নো দ্যাট, p এর তিনটে অরবিটাল, আমরা পরে শিখবো, ঠিক আছে? যদি অ্যাটমিক স্ট্রাকচার যখন পড়াবো তখন জানবো। p এর তিনটে অরবিটাল থাকে, p এর তিনটে অরবিটাল কি থাকে? একটা, তাহলে তিনটে ইলেকট্রন আছে, একটা দুটো তিনটে, এরকম ভাবে প্লেস করলো, ওকে? বাট অক্সিজেনের আউটার মোস্ট শেলে কটা থাকে? NH2 NP4, তাই না? তাহলে p অরবিটালে কটা ইলেকট্রন থাকবে? চারটি ইলেকট্রন থাকবে। চারটি ইলেকট্রন কিভাবে প্লেস করবে অক্সিজেনের ক্ষেত্রে? একটা, প্রথমে একটা করে অরবিট ফুলফিল হবে, ঠিক আছে? আমাদের হুন্স দাদু, তারপরে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, হাউফবাস প্রিন্সিপাল, যেগুলো আমরা অ্যাটমিক স্ট্রাকচারে পড়াশোনা করব পরে, ঠিক আছে? তখন ও কি বলেছে, একটা করে আগে ফিল আপ হবে, তারপরে নেক্সট অরবিটালে গিয়ে ফিল আপ হবে। তারপরে চারটে এলিমেন্টস, চারটে ইলেকট্রনস আছে, তারপরে এই অরবিটালে আমরা প্লেস করবে, বুঝতে পেরেছিস? ওকে, এবার কি হচ্ছে দেখ, এতক্ষণ কি হয়েছিল, একটা করে ইলেকট্রন বেড়েছিল, একটা করে প্রোটন বেড়েছিল, অ্যাট্রাকশন পাওয়ার বেড়েছিল, অ্যাটমিক রেডিয়াস কমেছিল, ওকে? বাট নাইট্রোজেনের থেকে অক্সিজেনের অ্যাটমিক রেডিয়াসটা একটু জাস্ট বেড়ে গেল। হোয়াই? নাইট্রোজেন আউটার মোস্ট শেলে তিনটি ইলেকট্রন আছে এবং ডিফারেন্ট অরবিটাল, p তে px py pz অরবিটালে প্লেস করেছে। বাট অক্সিজেনে দেখ চারটে ইলেকট্রন আছে, প্রথমে তিনটে আর এখানে একটা। তাহলে একটা অরবিটেই যদি দুটো ইলেকট্রন থাকে, তাহলে অবভিয়াসলি সাম রিপালশনস আর देयर, তাই না? একটা অরবিটে যদি দুটো ইলেকট্রন তো একই চার্জ, তাই না? সাম রিপালশনস আর देयर। এই রিপালশনটা না এই অ্যাট্রাকশন পাওয়ারটাকে জাস্ট ওভারকাম করে চলে যায়, মানে যেই পরিমাণে অ্যাট্রাক্ট করতো এই রিপাল করে ওভারকাম করে চলে যায়। দ্যাটস ফর দ্য রিজন এই সাইজটা একটু হলো বেড়ে যাচ্ছে। বুঝলি না পারলি না অর্ণব? না স্যার, পেরেছি। প্রকাশ, ক্লিয়ার না? ক্লিয়ার না? এই যে রিপালশনটা, এই যে চারটি ইলেকট্রন আছে না, চারটি ইলেকট্রন কি করছে, এখানে তো আরেকটা নেক্সট অরবিটে জায়গা পেয়েছে। এবার একটা অরবিটে যখন দুটো ইলেকট্রন থাকছে, তো সাম রিপালশন তো কিছু না হলেও তো, কেন লাইক চার্জেস, আনলাইক আমরা জানি লাইক চার্জেস রিপাল করে, তাহলে রিপাল করার জন্য যেই পরিমাণ অ্যাট্রাকশন হওয়ার কথা ছিল সেটা আর হতে পারে না, ঠিক আছে? সেটা জাস্ট ওভারকাম করে চলে যায়, রিপালশনটা বেশি ডমিনেট করে যায়। দ্যাটস ফর দ্য রিজন নাইট্রোজেন থেকে অক্সিজেনের সাইজটা একটু হলো বেড়ে যাচ্ছে। এই সব প্রবলেমই আমাদের এরকম ট্রেন্ডসই আমাদের আসে, ঠিক আছে? সো আমরা একটু বুঝে নিলে, কিন্তু কনসেপ্ট বুঝে নিলে বেশিক্ষণ লাগবে না। আর অক্সিজেন থেকে ফ্লোরিন কি, আবার জাস্ট আর একটা করে ইলেকট্রন বাড়ছে, একটা করে ইলেকট্রন বাড়ছে, একটা করে প্রোটন বাড়ছে, অ্যাট্রাকশন পাওয়ার বাড়ছে, তাই সাইজটা কমে যাচ্ছে। বুঝলি না পারলি না? না স্যার, পেরেছি। ওকে, বাট আবার কি যখন ইসে হয়, যখন নোবেল গ্যাসেস রিমেনিং, নোবেল গ্যাসেস কি আউটার মোস্ট শেলে 6টা ইলেকট্রন থাকে, সেখানে সবচেয়ে বেশি রিপালশন হয়, সেখানে অ্যাট্রাকশন পাওয়ারটা আবার রিপালশন পাওয়ারটাকে ডমিনেট করে চলে যায়, তাই জন্য নোবেল গ্যাসেস এলিমেন্টের সাইজটা কিন্তু সবচেয়ে বড়। বুঝলি না পারলি না? এসে অর্ণব, ক্লিয়ার তো? প্রকাশ, ওকে, তো এই গ্রাফটা একটু এঁকে নিস। এটা লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন।
স্যার নিচে কি ওটা লেখা? এটা ফ্লোরিন এটা না স্যার, হ্যাঁ এটা হলো এলিমেন্টস অ্যাক্রস দ্য পিরিয়ড, মানে আমরা পিরিয়ড দিয়ে দেখছি দেখ লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন, তাই তো? আর এটা হলো অ্যাটমিক নাম, অ্যাটমিক রেডিয়াস। প্রকাশ লিখেছিস? প্রকাশ কনসেপ্টটা বুঝতে পেরেছিস তো? অসুবিধা হয়নি তো? সো মুখস্থ দিকে যাস না, মানে এনজয় করছিস তো? হ্যাঁ অর্ণব? ওকে ওকে ঠিক আছে। হ্যাঁ এবার কি দেখ, আপ টু ডাউনে গেলে কি হয়, যদি আমরা ইফ উই মুভ ফ্রম আপ টু ডাউন, মানে একটা করে ইলেকট্রন বাড়ছে না। আর একটা কথা বলে দেওয়া, যখন আমরা লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম যখন আমরা গ্রুপ 2 নামছি, জাস্ট 2 3 4 এরকম যখন নামছি, তখন দেখতে পাই আমরা প্রথম গ্রুপ 1 এটা কি কেটে দিয়েছি, গ্রুপ 1 থেকে 2 তে যখন যাচ্ছি জাস্ট দুটো ইলেকট্রন বাড়ছে। ওকে, গ্রুপ 2 না, হ্যাঁ পিরিয়ড 1 থেকে যখন 2 তে যাচ্ছি তখন জাস্ট দুটো ইলেকট্রন বাড়ছে। হাইড্রোজেনে কটা ইলেকট্রন? একটা ইলেকট্রন। লিথিয়ামে কটা ইলেকট্রন? তিনটে ইলেকট্রন, জাস্ট দুটো ইলেকট্রন বাড়ছে। ওকে, সোডিয়ামে যখন যাচ্ছি তখন 8টা ইলেকট্রন বাড়ছে, জাস্ট জাম্প করে 8টা ইলেকট্রন বেড়ে যাচ্ছে। তাহলে সোডিয়ামে কটা ইলেকট্রন? 11টা ইলেকট্রন, 11 ইলেকট্রনস। ওকে, আবার তাহলে কি প্রথমে 2 ইলেকট্রনস বাড়ছে, তারপরে 8 ইলেকট্রনস বাড়ছে, আবার 8 ইলেকট্রনস বাড়ছে। লিথিয়াম সোডিয়াম পটাশিয়ামে কত? 11 প্লাস 8 19, তাই তো? তারপরে আবার 18 ইলেকট্রনস জাম্প করে বাড়ছে। তাহলে প্রথমে কত বাড়লো? 2 বাড়লো, তারপরে 8 বাড়লো, তারপরে আবার 8 বাড়লো, তারপরে 18, তারপরে 18 আবার 32 ইলেকট্রনস বাড়ছে। তাহলে দেখতেই পাচ্ছিস এতগুলো করে ইলেকট্রন জাম্প করে বেড়ে যাচ্ছে। ওকে, যখন লেফট টু রাইটে গেছিলাম জাস্ট একটা করে ইলেকট্রন বেড়েছিল, একটা করে প্রোটন বেড়েছিল, অ্যাট্রাকশন পাওয়ার বেড়েছিল, কমে গেছিল সাইজ। বাট এখানে এতগুলো করে জাম্প করে ইলেকট্রন বাড়ছে, দ্যাটস ফর দ্য রিজন নতুন কোন শেলে অ্যাড হবে, তাই না? নেক্সট শেলে অ্যাড হবে। তোর বাড়িতে একসাথে যদি 10 জন আসে তাহলে তুই নিশ্চয়ই আলাদা তোর ঘর লাগবে, সেরকমই ব্যাপার। তাহলে সাইজটা তো আমাদের কনস্ট্যান্ট হচ্ছে না। সাইজ মানে কি? নিউক্লিয়াস থেকে আউটার মোস্ট শেল অবধি যেই পরিমাণ ডিসটেন্স সেটাকে আমরা সাইজ বলি, সেটা তো আমাদের কনস্ট্যান্ট হচ্ছে না। সেটা আমাদের নতুন শেলে ইলেকট্রন, নিউ শেলগুলোতে ইলেকট্রন জায়গা পাচ্ছে, তাহলে সাইজটা অবভিয়াসলি বেড়ে যাচ্ছে, অ্যাট্রাকশন পাওয়ারটা তো কম্পারেটিভলি কমে যাচ্ছে। দ্যাটস ফর দ্য রিজন আপ টু ডাউনে যখন আমরা যাই তখন সাইজটা, অ্যাটমিক সাইজটা বেড়ে যায়। বুঝতে পারলি না পারলি না? বুঝলে অর্ণব? প্রকাশ? ওকে, অর্ণব মাইতি থিওরি পড়ে জেই মেন্স বা ডাব্লিউবিজি হবে না, বুঝলি তো? মানে এটা খুব ন্যাচারাল ব্যাপার, বিকজ কম্পিটিটিভ এক্সাম তো। সো আমাদের একটুখানি প্যাটার্নটাকে জানতে হবে। খাতায় এটা যেটা করছিস পড়, ঠিক আছে? তারপর প্র্যাকটিস যেগুলো দেবো সেগুলো কর, ইয়ার্স সলভ কর, ঠিক আছে? আরেকটা ব্যাপার, যদি পারিস এবিসি ফিজিক্স, এবিসি বায়োলজি, তোর যদি এবিসি ম্যাথস, এবিসি কেমিস্ট্রি কিনে নিতে পারিস, ঠিক আছে? যেটা মানে এবিসি থেকেই মেনলি, যদি একটু থিওরি, সব কেমিস্ট্রি আমি যদি পড়াই থিওরি পড়তে লাগবে না, ঠিক আছে? যা করছিস এখানে পড়বি, পড়ে প্রবলেম যা সলভ করবি। ওকে, নতুন করে কিছু আলাদা করে কিছু পড়তে লাগবে না। বাট তাও যদি মাইতি থিওরি দিয়ে হয় না, যদি মনে হয় এবিসিটা ফলো করিস, এবিসিটা ইজ দ্য বেস্ট, ঠিক আছে? মানে ফর থিওরি পারপাস, মানে জাস্ট রিডিং থিওরি পড়ার জন্য। আর যদি এমসিকিউ পারপাসের জন্য লটস অফ বুকস আর দেয়ার ইন দ্য মার্কেট, ঠিক আছে? সো দ্যাটস নট আ বিগ ইস্যু। সো এই পাস্ট ইয়ার প্রবলেম সলভ করবি, দেন আমরা নতুন প্রবলেম আমরা প্রোভাইড করব প্রবলেম, সেইগুলো প্রবলেম সলভ করবি, ইটস ওকে, নো ইস্যুস, ঠিক আছে? ওকে, অ্যাটমিক রেডিয়াস হলো। নেক্সট আমরা আয়নেশন এনথালপি বলে হেডিং করি। আয়নেশন এনথালপি, আয়নেশন এনথালপি বলে হেডিং কর। আয়নেশন এনথালপি মানে কি বোঝায় ভাব, লিখে নে আগে। আয়নেশন এনথালপি, আইই,
আয়নেশন এনথালপি মানে কি বোঝায়? আয়নেশন এনথালপি মানে ভাব কোন একটা এলিমেন্টস আছে, গ্যাসিয়াস এলিমেন্ট এ, ধরে এই একটা গ্যাসিয়াস এলিমেন্ট। ওকে, এই তুই গ্যাসিয়াস এলিমেন্টস থেকে তোকে যদি একটা ইলেকট্রন আমি বার করতে বলি, একটা ইলেকট্রন তুই বার করলি, আমি যদি তোকে একটা গ্যাসিয়াস এলিমেন্টস থেকে একটা ইলেকট্রন বার করি, তাহলে কি তৈরি হবে? ক্যাটায়ন না অ্যানায়ন? অন্য যদি ইলেকট্রন এখান থেকে রিমুভ করিস তাহলে ক্যাটায়ন তৈরি হবে না অ্যানায়ন তৈরি হবে? এই না না সব ভুলভাল বলছিস। ক্যাটায়ন করলে ইয়েস। তাহলে যদি আমরা তৈরি হয় সেটা কি তৈরি হবে? A+। ক্যাটায়ন মানে প্লাস, প্লাস ক্যাটায়ন মানে কি বোঝায়? ইট হ্যাজ দ্য শর্টেজ অফ দ্য ইলেকট্রন। অ্যানায়ন মানে কি বোঝায়? ইট হ্যাজ দ্য এক্সেস অফ দ্য ইলেকট্রনস। ওকে, সো আমরা অর্গানিক এগুলো পড়ব। সো একটা যদি কোনো গ্যাসেস এলিমেন্টস থেকে তুই যদি ইলেকট্রনটাকে বার করে নিস তাহলে তৈরি হবে ক্যাটায়ন। তুই তো এমনি এমনি বার কর, তোকে ভাব তুই একটা বাড়ির মধ্যে বসে আছিস, তোকে যদি আমি তোর বাড়ি থেকে আমি যদি তোকে বার করতে চাই তাহলে আমাদের এনার্জি রিকোয়ার্ড হবে না রিলিজ করতে লাগবে? প্রকাশ, আমাদের এনার্জি দরকার লাগবে না এনার্জি রিলিজ করতে লাগবে? আর অন্য তোকে যদি না না আমি ভাব তুই তো বাড়িতে অ্যাট্রাক্টেড হয়ে আছিস, তুই তো বাড়িতে, তোকে আমি তোর বাড়ি থেকে আমি বের করতে চাই, তাহলে তোর তোর পেরেন্টস তোকে অ্যাট্রাক্টেড করে রেখেছে, মানে একটা অ্যাট্রাকশন পাওয়ারে তোকে আটকে রেখেছে, তাই তো? তাহলে আমি যদি বের করতে যাই তোকে তোর বাড়ি থেকে, ঠিক আছে, তাহলে আমার কি এনার্জি দরকার লাগবে না এনার্জি রিলিজ করতে লাগবে? দরকার, রিকোয়ার্ড, তাই তো? তাহলে একটা কোনো গ্যাসিয়াস এলিমেন্টস থেকে আমরা যদি একটা ইলেকট্রনকে বার করে নিই তাহলে আমাদের এনার্জি রিকোয়ার্ড লাগবে, কারণ কি দিস গ্যাসিয়াস এলিমেন্টস ইজ অ্যাট্রাক্টেড বাই দ্য নিউক্লিয়াস। দিস গ্যাসিয়াস এলিমেন্টস অফ দিস ইলেকট্রন, আউটারমোস্ট শেল অফ দিস ইলেকট্রন ইজ অ্যাট্রাক্টেড বাই দ্য নিউক্লিয়াস চার্জ। তাহলে আমি যদি সেইখান থেকে ইলেকট্রনটাকে বার করি তাহলে অবভিয়াসলি আমাদের এনার্জি প্রয়োজন হবে, তাই তো? তাহলে আয়নেশন এনথালপি মানে বোঝায় দ্য এনার্জি রিকোয়ার্ড টু রিমুভ দ্য ইলেকট্রন ফ্রম দ্য গ্যাসিয়াস এলিমেন্ট, দ্যাট ইজ কল্ড দ্য আয়নেশন এনার্জি। বুঝতে পারলি না পারলি না অন্য? ওকে, তাহলে একটু করে নোটেট করে নে দ্য আয়নেশন এনার্জি, একটু ছোট্ট একটা ডেফিনিশন লিখে নে, দ্য এনার্জি রিকোয়ার্ড। দেখ পুরো রিয়েল লাইফের সাথে প্রবলেম গুলোকে ভাববি, দেখবি খুব ইজি হয়ে যাবে। আমরা বই পড়ে পড়ে এমন ছায়াটা এমন করে দিয়েছে না, মানে সেজন্য আমরা আর ভাবতে পারি না যে হোয়াট ইজ অ্যাবাউট দ্য সায়েন্স। সায়েন্স মিন্স ইট ডাজন্ট মিন্স দ্য হাউ টু মেমোরাইজ, ইট মিন্স দ্য হাউ টু থিঙ্ক, ঠিক আছে? মানে তুই কিভাবে ভাববি কোনো কিছু লিখে সেটা খুব দরকার। সো আয়নেশন এনার্জি ছোট্ট করে একটু লিখে রাখ, দ্য এনার্জি রিকোয়ার্ড টু রিলিজ দিস ইলেকট্রন, the energy required to release this electron from the neutral gaseous elements. Release this electron? The energy required to release the electron from the gaseous neutral element. From the gaseous neutral element is called ionization energy. Okay? তাহলে আমাদের কি এনার্জি দরকার লাগছে? এনার্জি দরকার লাগে মানে কি? এনার্জি অ্যাবজর্ব করছি না এনার্জি রিলিজ করছি? অন্য এনার্জি দরকার লাগে মানে এনার্জি অ্যাবজর্ব করছি। ওকে, তাহলে আমরা থার্মোডাইনামিক্যাল ল্যাঙ্গুয়েজে এটাকে আমরা বলতে পারি এন্ডোথার্মিক রিঅ্যাকশন। এন্ডোথার্মিক মানে কি? আমরা এনার্জি অ্যাবজর্ব করি, আর এক্সোথার্মিক মানে কি? এনার্জি আমরা রিলিজ করি। ওকে, তাহলে আমরা বলতেই পারি আয়নেশন এনার্জি একটা পজিটিভ ভ্যালু, তাই না? যে এনার্জিটা হবে সেটা পজিটিভ ভ্যালু, কারণ আমার এনার্জি দরকার লাগবে। তাহলে এনার্জি অ্যাবজর্ব করছি মানে সেটা আমাদের এন্ডোথার্মিক রিঅ্যাকশন। ওকে, এবার তোকে আমি বললাম ভাব এ একটা গ্যাসিয়াস এলিমেন্টস। ওকে, অনেক ঠিকঠাক বলবি। এ থেকে আমি একটা ইলেকট্রনকে বের করছি, তৈরি হচ্ছে A+, তখন আমাদের আয়নেশন এনার্জি হচ্ছে IE1। ওকে, আবার A+ যেই গ্যাসিয়াস এলিমেন্টসটা আছে সেইখান থেকে আমি আরেকটা ইলেকট্রনকে বার করছি, তখন তৈরি হচ্ছে A2+, তখন আমাদের আয়নেশন এনার্জি হচ্ছে IE2। ওকে, A2+ থেকে আবার আমি একটা ইলেকট্রনকে বার করছি, তখন আমাদের হচ্ছে A3+। ওকে, তখন আমাদের আয়নেশন এনার্জি হচ্ছে, আমি নাম দিলাম IE3। এবার আমি যদি তোকে বলি অর্ডার অফ দিস আয়নেশন এনার্জি, ঠিক আছে, তাহলে কি বলবি? IE বড় না IE2 বড় না IE3 বলো না কে বড়? একটু বল দেখি কার এনার্জিটা বেশি হবে? অন্য IE3। why? অন্য IE3 কেন হবে? কিসের? প্রকাশ
বল I1 হোয়াই দেখ একটু ভালো করে দেখ ভাব এতে এখন 10টা ইলেকট্রন আছে ভেবে নে ঠিক আছে অর্ণব 10টা ইলেকট্রন আছে 10টা ইলেকট্রনকে আমি এই 10টা ইলেকট্রন থেকে একটা ইলেকট্রন আমি বার করে নিলাম তাহলে কি 9টা ইলেকট্রন হচ্ছে ওকে বাট 10টা ইলেকট্রন থেকে একটা ইলেকট্রন বার করে নিলে 9টা ইলেকট্রন হচ্ছে বাট তা বলে তো আমি প্রোটনকে বার করছি না ইলেকট্রনকে বার করছি একবারও তো বলিনি প্রোটনকে বার করব ওকে তাহলে তুই বল এই যে এখন A প্লাসটাতে 10টা প্রোটনই অ্যাট্রাক্ট করছে 9টা ইলেকট্রনকে ওকে এখানে এখন 9টা ইলেকট্রন আছে তার থেকে একটা ইলেকট্রন বার করে নিলে 8টা ইলেকট্রন হচ্ছে এখানেও 10টা প্রোটনই অ্যাট্রাক্ট করছে ওকে এখানে কটা কি আছে 8টা এখানে তাহলে 7টা ইলেকট্রন হবে তাহলে এই 7টা ইলেকট্রনকেও 10টা প্রোটন অ্যাট্রাক্ট করছে তাহলে তুই বল আমি যদি তোকে বেশি অ্যাট্রাক্ট করে রাখি তাহলে তোকে কেউ যদি বের করতে লাগে তার বেশি এনার্জি লাগবে না কম এনার্জি লাগবে বেশি এনার্জি তাহলে তুই দেখ এখানে 10টা প্রোটন 7টা ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করছে আর এখানে 10টা প্রোটন 9টা ইলেকট্রনটাকে অ্যাট্রাক্ট করছে তাহলে কোথায় অ্যাট্রাকশনটা বেশি এটা 9টায় অ্যাট্রাক্ট করছে না তুই বল 10টা প্রোটন যদি 9টা ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করে এটার অ্যাট্রাকশনটা বেশি হবে না 10টা প্রোটন যখন 7টা ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করবে সেটার অ্যাট্রাকশনটা বেশি হবে অন্য বল বল দেখ 10টা প্রোটন তো অ্যাট্রাক্ট করে রাখে তাই তো 10টা প্রোটন যখন 9টা ইলেকট্রনটাকে অ্যাট্রাক্ট করছে ঠিক আছে আর 10 ভাব তুই ভাব তোদের বাড়িতে 5 জন মা বাবা দাদা দিদি আছে 4 জন মিলে তোকে যদি অ্যাট্রাক্ট করে সেই অ্যাট্রাকশনটা বেশি হবে না তোরা দুই ভাই আছিস 4 জন মিলে যদি তোদের দুই ভাইকে অ্যাট্রাক্ট করে সেটা বেশি হবে মানে বেশি কোনটা বেশি হবে 4 জন মিলে তোকে যদি তোকে একা অ্যাট্রাক্ট করে রাখে তাহলে সেটা বেশি অ্যাট্রাক্টেড হবে না 4 জন মিলে যদি দুজনকে অ্যাট্রাক্ট করে তোর তুই আর তোর ভাইকে সেটা বেশি অ্যাট্রাক্টেড হবে 4 জন মিলে দুজনকে অ্যাট্রাক্ট করে দুজনকে তোর মনে হয় তাহলে তো 4 জন মিলে একজনকে অ্যাট্রাক্ট করবে তাই তো তাহলে সেরকমই 10টা প্রোটন যদি 9টা ইলেকট্রনটাকে অ্যাট্রাক্ট করে এটা বেশি অ্যাট্রাক্টেড হবে না 10টা প্রোটন যখন 7টা ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করবে সেটা বেশি অ্যাট্রাক্টেড হবে অন্য 10টা প্রোটন যখন 7টা ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করবে বুঝতে পারলি না পারলি না তাহলে আমি সেইখান থেকে যদি অ্যাট্রাকশন বেশি থাকে সেইখান থেকে যদি আমি একটা ইলেকট্রনকে বের করতে চাই তাহলে অবভিয়াসলি আমাদের মোর এনার্জি রিকোয়ার্ড টু রিমুভ দিস ইলেকট্রন তাই না ওকে বুঝতে পারলি না পারলি না অন্য ওকে দ্যাট ফর দ্য রিজন IE3 আমাদের সবচেয়ে বেশি হয় IE3 গ্রেটার দেন IE2 গ্রেটার দেন IE1 ওকে ঠিক আছে এটাকে আমরা সাকসেসিভ আয়নেশন এনার্জি বলি লিখে ফেল তাড়াতাড়ি এটাকে আমরা সাকসেসিভ আয়নেশন এনার্জি বলি প্রকাশ কনসেপ্ট ঠিক আছে তো অন্য কনসেপ্টটা বুঝতে পারলি তো ওকে ওকে এবার পরের পয়েন্টটা লেখ সাম ফ্যাক্টরস পরের পয়েন্টটা লেখ সাম ফ্যাক্টরস হুইচ আর ডিপেন্ডেড আপন দ্য আয়নেশন এনার্জি সাম ফ্যাক্টরস হুইচ আর ডিপেন্ডেড আপন দ্য আয়নেশন এনার্জি which are dependent upon the ionization energy
তাহলে ফার্স্ট নাম্বার ফ্যাক্টর কি আমি যদি বলি অ্যাটমিক সাইজ, ফার্স্ট নাম্বার ফ্যাক্টরটা লিখে ফেল অ্যাটমিক সাইজ। তাহলে অন্য বল যত অ্যাটমিক সাইজ বাড়বে তত আমাদের অ্যাট্রাকশন বাড়বে না কমবে? যত অ্যাটমিক সাইজ বাড়বে তত আমাদের অ্যাট্রাকশন বাড়বে না কমবে? অ্যাট্রাকশন কমবে স্যার। অবভিয়াসলি, তাই তো, অ্যাট্রাকশন কমবে। আর অ্যাট্রাকশন যদি কমে তাহলে আমাদের ইলেকট্রনটাকে বের করতে কম এনার্জি লাগবে না বেশি এনার্জি লাগবে? কম এনার্জি লাগবে। অবভিয়াসলি তাই জন্য আয়নেশন এনার্জিটাও কম হবে, তাই না? আয়নেশন এনার্জি মানেই তো এনার্জি রিকোয়ার্ড টু রিলিজ দিস ইলেকট্রন ফ্রম দ্য নিউট্রাল এলিমেন্টস, তাই না? সেই জন্য অ্যাটমিক সাইজ যত বাড়ে আয়নেশন এনার্জি তত কমে। ওকে, সো এটা ছোট্ট করে লিখে নে, অ্যাটমিক সাইজ, ইফ দ্য অ্যাটমিক সাইজ ইনক্রিজেস আয়নেশন এনার্জি ডিক্রিজেস। বুঝতে পারলি না পারলি না? ওকে, 2 নম্বর ফ্যাক্টরটা কি? নিউক্লিয়াস চার্জ। তাহলে তুই বল যত আমাদের নিউক্লিয়াস চার্জের অ্যাট্রাকশনটা বাড়বে তত আমাদের প্রকাশ তত আমাদের বেশি এনার্জি লাগবে না কম এনার্জি লাগবে টু রিমুভ দিস ইলেকট্রন? বেশি। তাহলে যদি বেশি এনার্জি লাগে তাহলে আমাদের আয়নেশন এনার্জিটা বাড়বে, তাই না? যত আমাদের অ্যাট্রাকশন বাড়বে তত আমাদের আউটার মোস্ট শেল থেকে ইলেকট্রনটাকে রিলিজ করতে আমাদের তত বেশি গ্রেটার এনার্জি উইল রিকোয়ার্ড। দ্যাটস ফর দ্য রিজন অ্যাট্রাকশনটাও আমাদের মানে আয়নেশন এনার্জিও বেড়ে যাবে। সো লিখে বল, if the nucleus charges increases the attraction, the ionization energy will also increases. Okay, third point is electronic configuration. Electronic configuration. ইলেকট্রনিক কনফিগারেশন। ইলেকট্রনিক কনফিগারেশন দেখ, আমরা অ্যাটমিক স্ট্রাকচার তো আমরা পড়া হয়নি, সো অ্যাটমিক স্ট্রাকচার যখন পড়বো তখন দেখতে পারবি আউবাস প্রিন্সিপাল বলে সেখানে একটা কথা লেখা ছিল, হাইলি ফিল্ড অর ফুললি ফিল্ড অরবিটালস আর মোস্টলি স্টেবল, তাই না? হাইলি ফিল্ড অর ফুললি ফিল্ড অরবিটালস আর মোস্টলি স্টেবল। তাহলে বল তুই যদি মোস্ট স্টেবল থাকিস তাহলে কি তুই ইউ আর স্ট্রঙ্গার, তাই না? তাহলে তোর থেকে কেউ যদি ইলেকট্রনকে বার করতে হয় তাহলে মোর এনার্জি রিকোয়ার্ড না লেস এনার্জি রিকোয়ার্ড? মানে তুই যদি স্টেবল হোস তাহলে তোর থেকে কেউ যদি ইলেকট্রনকে তোর কাছ থেকে কেউ যদি টাকা পয়সা নিতে চায় তাহলে তার বেশি এনার্জি লাগবে না কম এনার্জি লাগবে? বেশি এনার্জি। অবভিয়াসলি বেশি এনার্জি, তাই না? তুই তো স্ট্রঙ্গার, তোর থেকে বের করতে গেলে তাকে তো বেশি এনার্জি লাগবে। তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন নিচে লিখে রাখ ছোট্ট করে, হাইলি ফিল্ড অর ফুললি ফিল্ড অরবিটালস আর মোস্টলি স্টেবল। highly filled or fully filled orbitals are mostly stable. So to remove the electron from the highly filled or fully filled, to remove the electron from highly filled or fully filled orbital, the more energy will required. So the ionization energy will also increases. ওকে, তাহলে তুই বল অন্য নাইট্রোজেন আর অক্সিজেন, ওকে, এই দুটোর মধ্যে কার আয়নেশন এনার্জি বেশি? প্রকাশ বা অন্য? অন্য একটু বল দেখি, নাইট্রোজেন আর অক্সিজেন এই দুটোর মধ্যে কার আয়নেশন এনার্জি বেশি?
প্রকাশ অক্সিজেন স্যার, অক্সিজেন। আমরা এটা দেখি, দেখ নাইট্রোজেন, নাইট্রোজেন মানে কি আউটার মোস্ট শেলে 5টা ইলেকট্রন আছে, তাই না? আর অক্সিজেনের মানে অক্সিজেন কি গ্রুপ 16 এলিমেন্টসে আছে, এটা মানে বোঝা আউটার মোস্ট শেলে 6টা ইলেকট্রন আছে। ওকে, আমরা নাইট্রোজেনে একটু আগে দেখলাম নাইট্রোজেনের আউটার মোস্ট শেলে পি অরবিটালে 3টি ইলেকট্রন আছে, একটা দুটো তিনটে। ওকে, অন্য দেখ রে অক্সিজেনে দেখবি অক্সিজেনে আউটার মোস্ট শেলে 4টি ইলেকট্রন আছে, মানে পি অরবিটালে 4টি ইলেকট্রন আছে, তাই তো অন্য? তাহলে দেখ, তাহলে 4টি ইলেকট্রন কিভাবে থাকবে, একটা দুটো তিনটে আর এই একটা 4টে। ওকে, হাফ ফিল্ড কোন অরবিটালটা? হাফ ফিল্ড তো এই অরবিটালটা, তাই না? এটা তো এটা নট হাফ ফিল্ড নট ফুল ফিল্ড, তাই না? তাহলে আমরা হাফ ফিল্ড অরবিটাল আমরা জানি সবচেয়ে বেশি স্টেবল। তাহলে এই হাফ ফিল্ড অরবিটাল থেকে যদি আমরা একটা ইলেকট্রনকে বের করতে চাই তাহলে আমাদের বেশি এনার্জি লাগবে না কম এনার্জি লাগবে? বেশি এনার্জি। তাহলে কার আয়নেশন এনার্জি বেশি? প্রকাশ অন্য বল, কার আয়নেশন বেশি? অক্সিজেনের, অক্সিজেন। ওই দেখো অক্সিজেন বলে, দেখ এটা তো হাফ ফিল্ড অরবিটাল, নাইট্রোজেন। বুঝতে পারলি না পারলি না? আবার বলবো অন্য আরেকবার বলবো। হ্যাঁ স্যার, আরেকবার বলুন। নাইট্রোজেনের আউটার মোস্ট শেলে 3টি ইলেকট্রন থাকে, তাই তো? অক্সিজেনের আউটার মোস্ট শেলে কটা ইলেকট্রন থাকে? 4টি ইলেকট্রন থাকে। 4টে। তাহলে কোন অরবিটালটা হাফ ফিল্ড? হাফ ফিল্ড মানে কি, তুই ভাব তোর কাছে 10 টাকা আছে, তোর কাছে হাফ টাকা কখন হবে? 5 টাকা থাকলে না 6 টাকা থাকলে? 5 টাকা থাকবে। অবভিয়াসলি এখানে কটা ইলেকট্রন ধরতে পারে? 6টা ইলেকট্রন ধরতে পারে, তার মধ্যে 3টি ইলেকট্রন আছে, এটা তো হাফ ফিল্ড অরবিটাল। অক্সিজেনে তো হাফ ফিল্ড অরবিটাল নয়, নাইদার হাফ ফিল্ড নট ফুল ফিল্ড। তাহলে আমরা জানি কি, আমরা উই নো দ্যাট হাফ ফিল্ড এন্ড ফুললি ফিল্ড অরবিটালস আর মোস্টলি স্টেবল। ওকে, দ্যাটস ফর দ্য রিজন যদি আমি এইখান থেকে ইলেকট্রনকে নাইট্রোজেন থেকে একটা ইলেকট্রন বের করতে চাই তাহলে আমাদের বেশি এনার্জি দরকার লাগবে দেন অক্সিজেন, বিকজ অক্সিজেনের থেকে তো একটা ইলেকট্রন লুজলি বেরিয়ে যাবে, তাই না? বিকজ এটা স্টেবলই নয়। না বুঝতে পারিস নি? হ্যাঁ পেরেছি স্যার। দ্যাটস ফর দ্য রিজন নাইট্রোজেনের আয়নেশন এনার্জি বেশি দেন অক্সিজেন। অন প্রকাশ ক্লিয়ার তো? অন্য হ্যাঁ স্যার। এরকম ভাবে পড়িস নাকি কখনো? মানে শুধু বই পড়েছিস বা টিচার শুধু নোটস দিয়ে গেছে নাকি, বা বই দেখে দেখে পড়িয়ে গেছে? হ্যাঁ মানে এত ডিটেইলসে বোঝায়। আচ্ছা, আমি एग्जांपल দিই। মানে জাস্ট শুধু মানে বই দেখে দেখে দাগ দিয়ে গেছে নাকি প্রকাশ? হ্যাঁ। ওকে, সো আমাদের সায়েন্স মানে মেইনলি কনসেপ্ট, জানিস তো? মানে সায়েন্সে যদি কনসেপ্টটা ভাবিস তো খুব ভালো লাগবে, আর যদি কনসেপ্টটা না ভাবিস খুব বোরিং লাগবে। এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, মাঝামাঝি কিছু হবে না। ওকে, তাহলে এটা হলো 3টে ফ্যাক্টরস, আর লাস্ট একটা ফ্যাক্টরস পড়ে আছে যেটাকে আমরা বলি পেনিট্রেটিং এফেক্ট। ওকে, লেখ আমি তোদের বলছি পেনিট্রেটিং এফেক্ট, PENETRATING, PENETRATING, পেনিট্রেটিং এফেক্ট। এই গানটা বলুন। হ্যাঁ, পেনিট্রেটিং, TRATING, পেনিট্রেটিং এফেক্ট। আচ্ছা। ওকে, দেখ পেনিট্রেটিং এফেক্ট মানে আমরা তো জানি s অরবিটাল আছে, p অরবিটাল আছে, d অরবিটাল আছে, f অরবিটাল আছে, এবং আমরা এটা জানি যে s অরবিটাল ইজ ভেরি ক্লোজেস্ট টু দ্য নিউক্লিয়াস দেন p দেন d দেন f। ওকে, হোয়াট ডাজ দ্যাট মিন? ইট মিন্স s অরবিটালটা নিউক্লিয়াসের সবচেয়ে কাছে থাকে। ওকে, ভাব তুই এখানে দাঁড়িয়ে আছিস আর একজন এখানে আছে, ঠিক আছে? এর মাঝখানে ভাব তুই একে অ্যাট্রাক্ট করছিস, ভেবে নে। ওকে, বাট তোর মাঝখানে যদি কেউ থাকে তাহলে তোর অ্যাট্রাকশনটা কমবে না বাড়বে? অন্য কমবে। অবভিয়াসলি প্রকাশ, কমবে তো। তাহলে এটার মাঝখানে থাকা মানে কি, এদের দুজনকে একটু স্ক্রিনিং করছে, তাই না? তাহলে আমরা যেই পরিমাণে অ্যাট্রাকশন পাওয়ার কথা ছিল সেই পরিমাণে অ্যাট্রাকশন পাচ্ছে না, পাচ্ছে কি? সেটাকে আমরা বলি এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ।
ওকে, এফেক্টিভ আমরা কি যেই পরিমাণ নিউক্লিয়ার চার্জ পাওয়ার কথা ছিল অন দিস আউটারমোস্ট শেল অফ দ্য ইলেকট্রন, সেটা পাচ্ছে না, সেটা অনেকটা কম পাচ্ছে ডিউ টু সাম ব্যারিয়ার্স ইন দা ইনার শেলস, অনেকগুলো অরবিটাল আছে বলে। ওকে, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ মানে আমরা জেড স্টার দিয়ে এক্সপ্রেস করি, জেড কে আমরা নিউক্লিয়ার চার্জ বলি আর এফেক্টিভ নিউক্লিয়ার চার্জকে আমরা জেড স্টার বলে এক্সপ্রেস করি, ঠিক আছে। জেড স্টার হয় জেড মাইনাস সিগমা। জেড মানে কি, তো অ্যাকচুয়াল নিউক্লিয়ার চার্জটা, জেড মানে অ্যাকচুয়াল নিউক্লিয়ার চার্জটা, আর এই সিগমা মানে বোঝা স্ক্রিনিং কনস্ট্যান্ট, যেই পরিমাণ স্ক্রিনিং করে দিল ওকে। না বুঝতে পারলি না অর্ণব? ওকে, তাহলে পেনেট্রেটিং এফেক্ট মানে কি, আমরা কি ইলেকট্রনকে বের করতে, যে ইলেকট্রন যদি লুজও হয় বা গেনও হয় সবই কিন্তু আউটারমোস্ট শেল থেকে হচ্ছে, ঠিক আছে। তা বলে এটা মানে নি আউটারমোস্ট শেল থেকে হলেও ভেতরে তো অনেক অরবিটাল গুলো আছে, ভেতরে তো আরো ইলেকট্রন আছে, ভেতর নিউক্লিয়াস আর আউটারমোস্ট শেলের মাঝখানেও তো অনেক অরবিটাল বা অনেক ইলেকট্রন গুলো আছে না। এবার তারা কি করে, নিউক্লিয়াস আউটারমোস্ট শেলটাকে যেই পরিমাণ অ্যাট্রাক্টেড করতো ডিউ টু দ্য ব্যারিয়ার্স অফ দ্য সাম ইনারমোস্ট শেল অফ দ্য অরবিটালস, সেই পরিমাণ করতে পারে না, তাই তো রে? সেটাকে আমরা পেনেট্রেটিং বলি। পেনেট্রেটিং মানে এস অরবিটালটা নিউক্লিয়াসের সবচেয়ে কাছে থাকে, এস অরবিটালটাকে বেশি, এস অরবিটালটা বেশি পেনেট্রেট করে, বুঝতে পারলি তো? দেন পি অরবিটাল, দেন ডি অরবিটাল, দেন এফ অরবিটাল। অন্য ক্লিয়ার হয়েছে কি হয়নি? হ্যাঁ স্যার হয়েছে। প্রকাশ ঠিক আছে, আর লিখে নে তাড়াতাড়ি ফটাফট। ঠিক আছে, ওকে। তাহলে আমরা কি কি পয়েন্ট জানলাম, তাহলে আয়নেশন এনার্জি কি কি কিসের উপর ডিপেন্ড করে একবার রিভাইজ করে নি। ফার্স্ট হলো অ্যাটমিক সাইজ, অ্যাটমিক সাইজ যত বাড়বে আয়নেশন এনার্জি তত আমাদের কমবে। নেক্সট হলো কি নিউক্লিয়াস চার্জ, নিউক্লিয়াস চার্জ যত বাড়বে অন্য আয়নেশন এনার্জিও তত বাড়বে, কারণ বেশি এনার্জি লাগবে তাকে বের করতে গেলে। তারপরে থার্ড কি শিখলাম, ইলেকট্রনিক কনফিগারেশন। ইলেকট্রনিক কনফিগারেশন মানে মিন্স কি, হাইলি ফুললি ফিল্ড অরবিটাল আর হাফ ফিল্ড অরবিটালস থেকে ইলেকট্রনটাকে বের করতে আমাদের বেশি এনার্জি দরকার লাগে, মানে বেশি আয়নেশন এনার্জি লাগবে। নেক্সট আমরা কি শিখলাম, পেনেট্রেটিং এফেক্ট। যত পেনেট্রেটিং এফেক্ট হবে তত আমাদের আয়নেশন এনার্জিটাও তত কমবে, হ্যাঁ না? পেনেট্রেটিং এফেক্ট হলো আমাদের মানে যত বেশি অ্যাট্রাক্টেড করে রাখছে, মানে স্ক্রিনিং করে রাখছে, তাহলে আয়নেশন এনার্জিটাও কমে যাবে। বুঝতে পারলি না, পারলি না? ওকে, এবার লেট trends on the ionization energy. Trends on the ionization energy. Trends on the ionization energy. Okay. Lucas. যে অন্য কোনো কলেজে ভর্তি হসনি তো? আচ্ছা ভর্তি হয়েছি। হয়েছিস? হ্যাঁ বাবা তাহলে হ্যাঁ হ্যাঁ জেনারেল কোর্সে স্যার অনার্স নিয়ে। আচ্ছা তুই নিট দিবি না? আমি হ্যাঁ না স্যার আমি নিট মানে জেই মেন্স দিবি তো না ডব্লিউবিজি অনলি দিবি? আচ্ছা জেই মেন্সটাও তো। হ্যাঁ জেই মেন্স তো দিবি তো, ঠিক আছে। তাহলে একটু ভালো করে শুরু করে দে, বুঝলি তো? আর লেট করিস না, ঠিক আছে। মানে একটু যদি আমরা ভালো করে করি আর আমরা যদি প্যাটার্নটা ভালো করে জানি তাহলে আমাদের কাছে কিন্তু ইজিয়ার হয়ে যাবে। এতদিন ধরে তোদের ভয় লাগতো কি তোরা ওরকম ভাবে পড়াশোনাই করিসনি, এমন রাইট? তাই না? কারণ কি আমরা শুধু মুখস্থ করে গেছি, জাস্ট পাতায় পাতায় পড়ে গেছি, বাট আমরা যদি প্যাটার্নটা জানি না আমাদের কাছে অনেকটা বেশি ইজিয়ার হয়ে যাবে। প্রকাশ তাই তো? সো আমরা একটুখানি মানে আমরা টপিক দেখবো, কন্টেন্ট দেখবো, মাইন্ড ম্যাপ দেখবো কি কি আছে কন্টেন্টের মধ্যে, তারপরে আমরা লজিকটাতে বেশি ফোকাস করব, তাহলে আমরা ভুলে যাব না। আর লজিকটাতে যদি ফোকাস না করি তাহলে আমরা আফটার সাম টাইম অবভিয়াসলি ইউ উইল ফরগেট, তাই না? দেন আমরা পাস্ট ইয়ার প্রবলেম করব, তারপর নিউ প্রবলেম করে সলভ করব, এইভাবেই ডেভেলপ করতে হয়। সো প্রত্যেকটা কিছুরই একটা স্টেপ থাকে, বুঝলি তো?
যদি আমরা স্টেপ প্রপারলি ফলো করি তাহলে আমাদের কাছে ইজিয়ার হয়ে যায়। ওকে, নেক্সট আমি কি বললাম, ট্রেন্ডস, তাই তো? ট্রেন্ডস মানে কি, আইদার লেফট টু রাইটে গেলে আয়নেশন এনার্জি বাড়ছে না কমছে, না আপ টু ডাউনে গেলে আয়নেশন এনার্জি ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে, সেটা আমরা দেখব। তাহলে তুই বল জেনারেলি, তুই বল ছোটবেলায় যেটা শিখে এসেছিস, জেনারেলি লেফট থেকে রাইটে গেলে আয়নেশন এনার্জি বাড়বে না কমবে? অন্য লেফট থেকে রাইটে গেলে অ্যাট্রাকশন পাওয়ার বাড়ছে না কমছে? অন্য লেফট থেকে রাইটে গেলে একটা করে ইলেকট্রন বাড়ছে, একটা করে প্রোটন বাড়ছে, সাইজটা রিমেন কনস্ট্যান্ট থাকছে, অ্যাট্রাকশন পাওয়ার বাড়ছে। তাহলে আয়নেশন এনার্জি বাড়বে না কমবে? কমবে স্যার। কেন? অ্যাট্রাকশন, তোকে যদি আমি বেশি অ্যাট্রাক্ট করি, তোকে যদি আমি বেশি অ্যাট্রাক্টেড করে রাখি, তাহলে তোর কাছ থেকে কেউ যদি কিছু নিয়ে নিতে তার বেশি এনার্জি লাগবে না কম এনার্জি লাগবে? বেশি এনার্জি। তাই তো? তাহলে আমরা জেনারেলি লেফট থেকে রাইটে ইফ উই মুভ ফ্রম লেফট টু রাইট, তাহলে অবভিয়াসলি আমাদের আয়নেশন এনার্জি বাড়ার কথা। ওকে, আমরা এটা আপ টু ডাউনে গেলে কি হবে, অ্যাট্রাকশন পাওয়ার কমছে প্রকাশ, তাই তো? অ্যাট্রাকশন পাওয়ার কমছে, দ্যাটস ফর দ্য রিজন আয়নেশন এনার্জিও কমে যাচ্ছে। ইটস আ জেনারেলি, বাট জেনারেলি তো হবে না, নিশ্চয়ই সাম এক্সেপশনস আর দেয়ার। তাহলে আমরা একটা গ্রাফ আঁকি, ঠিক আছে? এখানটাকে আমরা আয়নেশন এনার্জি লিখবো আই। ওকে, আর এখানটাকে আমরা কি লিখবো, এলিমেন্টস অ্যাক্রস আ পিরিয়ড, অ্যাক্রস আ পিরিয়ড। বুঝতে পারলি না পারলি না? বুঝছেন? এই দেখ, এবার এখানে কি দেখা যাচ্ছে, ভাব লিথিয়াম, অ্যাক্রস এ পিরিয়ড, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, তাই না? দেখতে পাচ্ছি লিথিয়াম থেকে বেরিলিয়ামে বাড়ছে, বুঝতে পারলি তো? তারপর বেরিলিয়াম থেকে বোরন, এটা হলো লিথিয়াম, বা লিথিয়াম হলো বেরিলিয়াম, এটা হলো বোরন। আবার দেখতে পাচ্ছি এরকম হচ্ছে, এটা বোরন, এটা কার্বন, এটা কার্বন, এখানে দেখতে পাচ্ছি নাইট্রোজেন, আবার অক্সিজেনে কমে যাচ্ছে, আবার ফ্লোরিনে বেড়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে, এটাকে একটু এক্সপ্লেন করতে হবে। এই গ্রাফটা হচ্ছে মানে লিথিয়াম থেকে বেরিলিয়ামে বাড়ছে, এটা তো বাড়া, গ্রাফের উপরে ওঠা মানে যত বাড়বো, তাই তো? অন্য তাহলে লিথিয়াম থেকে বেরিলিয়ামে দেখ বাড়ছে, আবার বেরিলিয়াম থেকে বোরনে গিয়ে কমে যাচ্ছে জাস্ট, আবার বোরন থেকে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন। আচ্ছা, এটা কার্বন, এটা তাহলে লিথিয়াম থেকে বেরিলিয়ামে বাড়ছে, বেরিলিয়াম থেকে বোরনে কমে যাচ্ছে, আবার বোরন থেকে কার্বনের দিকে যখন যাচ্ছে বাড়ছে 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 বাড়ছে, এরকম হচ্ছে। এটা কেন হচ্ছে? দেখ, লিথিয়ামের অন্য লিথিয়ামের আউটার মোস্ট শেলে কটা থাকে, 2s1, তাই না? গ্রুপ 1 এ আছে। প্রকাশ, বেরিলিয়ামের আউটার মোস্ট শেলে কটা থাকে, 2s2। বেরিলিয়াম, বোরনের আউটার মোস্ট শেলে কটা থাকে, 3s1, না 3s2 3p1, তাই তো? না 2s2 2p1, ঠিক আছে? অন্য 2s2 2p1। কার্বনে কটা থাকে আউটার মোস্ট শেলে, 2p2, নাইট্রোজেনে 2p3, অক্সিজেনে 2p4, ফ্লোরিনে 2p5, আর আমাদের নিয়নে 2p6। ওকে, ইসে বুঝতে পারছিস না? অন্য ওকে, দেখ, লিথিয়ামের আউটার মোস্ট শেলে 2s1 আছে, 2s1 থেকে
2s1টা আমরা হাফ ফিল্ড অরবিটাল, s এ কটা অরবিটাল থাকে, জাস্ট একটা অরবিটাল থাকে, তাই না? p এ 3টে থাকে, d এ 5টা থাকে, f এ 7টা থাকে। এখানে একটা ইলেকট্রন আছে, এখান থেকে একটা ইলেকট্রন যদি বের করি আমাদের দেখা যাচ্ছে ঠিক আছে। লিথিয়াম থেকে বেরিলিয়ামে যখন যাচ্ছি তখন একটা ইলেকট্রন বাড়ছে, ওকে? একটা ইলেকট্রন বাড়ছে মানে একটা প্রোটনও বাড়ছে, প্রোটন বাড়ছে মানে একটা অ্যাট্রাকশন পাওয়ারও বাড়ছে। আর যদি অ্যাট্রাকশন পাওয়ার ইনক্রিজ করে তাহলে আমরা আউটার মোস্ট শেল থেকে ইলেকট্রনটাকে বের করতেও বেশি এনার্জি লাগবে, তাই তো? অন্য তাহলে আয়নাইজেশন এনার্জি কিন্তু বেড়ে যাচ্ছে, ওকে? এবার দেখ বেরিলিয়াম থেকে যখন বোরনে আসছে তখন আয়নাইজেশন এনার্জি বক করে কমে যাচ্ছে। ওয়াই? কেন? বেরিলিয়ামের আউটার মোস্ট শেলে দুটো ইলেকট্রন আছে, যেটা মোস্টলি স্টেবল অরবিটাল, ফুললি ফিল অরবিটাল, তাই না? সেখান থেকে যদি আমরা একটা ইলেকট্রনকে বের করতে চাই তাহলে অবভিয়াসলি আমাদের বেশি এনার্জি লাগবে। অন্য বাট বোরনে আমাদের লাস্ট অরবিটালে p1 2p1 p2p1 এটা কি দেখ 2p1, এখানে তো হাফ ফিল্ডও নয় ফুল ফিলও নয়। অন্য তাহলে এখান থেকে আমরা একটা ইলেকট্রন ইজিলি বের করে নিতে পারবো, তাহলে আয়নাইজেশন এনার্জিটাও কমে যাচ্ছে না। বুঝতে পারিসনি? অন্য বুঝতে পারিসনি? লিথিয়ামে আউটার মোস্ট শেলে কটা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে, একটা। ইয়েস। এখান থেকে আমরা আয়নাইজেশন এনার্জি মানে কি, একটা ইলেকট্রনকে আউটার মোস্ট শেল থেকে বের করতে গেলে যে পরিমাণে এনার্জি লাগে, ওকে? তাহলে এখান থেকে একটা ইলেকট্রনকে বের করে নেবো, ইটস ওকে। লিথিয়াম থেকে বেরিলিয়ামে যখন যাব জাস্ট একটা করে ইলেকট্রন বাড়ছে, একটা করে প্রোটন বাড়ছে, দ্যাটস ফর দ্য রিজন আমরা আয়নাইজেশন এনার্জিটা বাড়ছে, অ্যাট্রাকশন পাওয়ার বাড়ছে বলে, ওকে? বাট বেরিলিয়াম থেকে বোরনে যখন আসছি তখন আয়নাইজেশন এনার্জিটা কমে যাচ্ছে, বিকজ বেরিলিয়ামের আউটার মোস্ট শেলে কটা ইলেকট্রন আছে? দুটো ইলেকট্রন, যেটা s অরবিটালে ফুলফিল অরবিটাল হয়ে আছে, তাই না? অন্য তাহলে আমরা কি জানি, হাফ ফিল্ড ফুলফিল অরবিটালটা মোস্টলি স্টেবল, সেইখান থেকে ইলেকট্রনটাকে বের করতে গেলে বেশি এনার্জি লাগবে, তাই তো রে প্রকাশ? বাট বোরনের কি আউটার মোস্ট শেলে জাস্ট একটা ইলেকট্রন আছে 2p অরবিটালে, এটা হাফ ফিল্ডও নয় ফুল ফিলও নয়, তাই তো? অন্য তাহলে আমরা এখান থেকে ইজিলি বের করে নিতে পারবো ইলেকট্রনটাকে। আর যদি আমরা ইজিলি বের করে নিতে পারি তাহলে আয়নাইজেশন এনার্জি তো কমবে না, লেস এনার্জি রিকোয়ার্ড না? বুঝতে পারিসনি অন্য? না, বুঝতে পেরেছি। ওকে। বাট তারপরে দেখ বোরন থেকে কার্বনে যখন যাচ্ছে তখন একটা করে ইলেকট্রন বাড়ছে, একটা করে প্রোটন বাড়ছে, একটা অ্যাট্রাকশন পাওয়ার বাড়ছে, আয়নাইজেশন এনার্জি বেড়ে যাচ্ছে। বুঝতে পারলি না পারলি না? কার্বন থেকে নাইট্রোজেনে যাচ্ছে 2p3 হয়ে গেল, এখান থেকে আবার নাইট্রোজেন থেকে যখন অক্সিজেনে আসবে, নাইট্রোজেনে আউটার মোস্ট শেলে 3টি ইলেকট্রন আছে, যেটা হাফ ফিল্ড অরবিটাল, সেইখান থেকে আমাদের এনার্জি ইলেকট্রনটাকে বের করতে গেলে বেশি এনার্জি লাগবে। বাট অক্সিজেনের আউটার মোস্ট শেলে 4টি ইলেকট্রন আছে, সেখান থেকে ইলেকট্রনটাকে বের করতে আমাদের বেশি এনার্জি লাগবে না। অন্য বুঝতে পারিসনি পারিসনি? তাই না? হাফ ফিল্ড অরবিটাল নাই তো অক্সিজেনে, না? বুঝতে পারিসনি? আবার যখন অক্সিজেন থেকে ফ্লোরিনে যাচ্ছি তখন কি জাস্ট একটা করে ইলেকট্রন বাড়ছে, একটা করে প্রোটন বাড়ছে, অবভিয়াসলি আমরা বের করে নিতে পারবো, অ্যাট্রাকশন পাওয়ার তাই বেড়ে যাচ্ছে। আর নিয়নে যখন যাচ্ছি তখন ম্যাক্সিমাম স্টেবল কি হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জায়ন, রেডন, যেটা নোবেল গ্যাসেস এলিমেন্টস, সেইখান থেকে আমাদের ইলেকট্রনটাকে বের করতে গেলে অবভিয়াসলি বেশি এনার্জি লাগবে, তাই না? দ্যাটস ফর দ্য রিজন নিয়নের আয়নাইজেশন এনার্জি সবচেয়ে বেশি। ক্লিয়ার না? ক্লিয়ার না অর্ণব? ক্লিয়ার। প্রকাশ বুঝতে পেরেছিস? অর্ণব কনসেপ্ট ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। মানে এনজয় করছিস তো? হ্যাঁ স্যার। তাহলে এরকম ভাবে তো পড়াশোনা করিসনি তো, সেজন্য মানে একটু ইচ্ছে হচ্ছে, তাই না? আমরা শুধু পাতায় পাতায় পড়ে গেছি। প্রকাশ কেমন লাগলো? তুই তো একটু কথাই বলছিস না, কথা না বললে ভালো লাগে নাকি ক্লাসটা? পরের দিন সাউন্ড একটু ঠিক করে নিস। হ্যাঁ ঠিক আছে, একটু পরের দিন ঠিক করে নিস। হ্যাঁ অর্ণব, বুঝতে কনসেপ্ট বুঝতে পেরেছিস তো? আমরা খাতায় যেগুলো পড়াবো, খাতায় যেগুলো নোট ভালো করে লিখিস, ওইখান থেকে প্রবলেম হবে, ঠিক আছে? এর বাইরে কিছু যাবে না।
প্যাটার্নটা আমরা ভালো করে ফলো করব, প্যাটার্নটা ভালো করে পড়ে প্রবলেমটা সলভ করব, বেশি কনসেপ্টটার উপর ফোকাস করিস, ঠিক আছে? আমরা কনসেপ্ট আর প্যাটার্নের উপর ফোকাস করলে যে কোনো প্রবলেম করে নিতে পারবি, ঠিক আছে? তাহলে আজকে এখানে অফ করলাম, নেক্সট ডে এটাতে পড়তে স্টার্ট করব, ঠিক আছে? বাই বাই।